কি অবস্থা আপনাদের? আশা করি সবাই ভালো আছেন। আমরা গত ক্লাসে লেকচার 4 এ দেখেছিলাম ওয়াটারের বিভিন্ন প্যারামিটার, তারপর হচ্ছে কিভাবে পাম্পিং সিস্টেম কাজ করে, বিভিন্ন পাম্পের ক্লাসিফিকেশন গুলো দেখেছিলাম। আজকে ওভারঅল আমরা লেকচার 5 এ যেটা দেখবো সেটা হচ্ছে সারফেস থেকে ওয়াটারটা কিভাবে কালেকশন করা হয় এবং কিভাবে ট্রান্সপোর্টেশনের জন্য পাঠানো হয়। অর্থাৎ কালেকশন, আমরা যে প্রথমে ওয়াটার সিমেটিক ওয়াটার ডিস্ট্রিবিউশনের জন্য যে আঁকা শিখেছিলাম ফিগারটা, ওয়াটার ইনটেকের মাধ্যমে আসবে, তারপর সেটা পাম্পের মাধ্যমে সেটা কালেক্ট করা হবে, তারপর সেটাকে ট্রিটমেন্ট প্লান্টে পাঠানো হবে, এরপর ট্রিটমেন্ট প্লান্ট থেকে সেটা রিজার্ভার অথবা ডিস্ট্রিবিউশনে পাঠানো হবে। ওভারঅল যে প্রথম স্লাইডে যে প্রসেসটা ছিল সেটার রিভিউ আজকে চলে আসবে লেকচার 5 এ। লেকচার 5 এ তাহলে আমাদের ওয়াটার কালেকশন এবং ট্রান্সপোর্টেশন জিনিসটা নিয়ে আলোচনা করা হবে, দুইটা জিনিস। এরপরে লেকচার 6 এ অর্থাৎ নেক্সট লেকচারে আমরা ডিস্ট্রিবিউশন সিস্টেমটা নিয়ে মানে আলোচনা করব। ঠিক আছে? তাহলে প্রথমে আজকে যে লেকচারটা দিব সেটা হচ্ছে মেইনলি ওয়াটার কালেকশন এবং ট্রান্সপোর্টেশন নিয়ে। আমরা চলে যাই যে ওয়াটার কালেকশন জিনিসটা কি, সেই জিনিসটা আমাদের প্রথমে বুঝতে হবে। আমরা ফিগারের সাথে একটু রিলেট করি, বুঝার চেষ্টা করি। ওয়াটার কালেকশন এন্ড ট্রান্সপোর্টেশন, ঠিক আছে? আজকে হচ্ছে আমাদের এই বিষয়টা নিয়ে লেকচার। প্রথমে এখানে দেখতে পাচ্ছেন একটা লেকের মধ্যে একটা এই রিজার্ভার আছে। এখান থেকে আমরা কি করব, পানিটা কালেকশন করব। হ্যাঁ, তো পানিটা কালেক্ট করার জন্য আমাকে প্রথমে কি করতে হবে? প্রথমে আমাকে ইনটেকটা নিতে হবে, কনসিডার করতে হবে। ইনটেক কি? যেটার মাধ্যমে আমি পানিটা সাকশন করবো, পানিটা নিব, সেটাকে ইনটেক করা হয়। বেসিক্যালি ইনটেকটা কিভাবে নিব, ইনটেকের প্রকারভেদ, ঠিক আছে, কি কোন ধরনের পাম্প ইউজ করা হয়, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা মানে স্পেসিফিকলি জানতে পারবো। এখানে আমরা যে ফিগারটা দেখতে পাচ্ছি, যে প্রথম লেকচারে যে ফিগারটাই ছিল সিমেট্রিক ওয়াটার কালেকশন সিস্টেমের, ওয়াটার ডিস্ট্রিবিউশনের সিস্টেমের যে সিমেট্রিক ফিগার বা ডায়াগ্রাম, সেটাই প্রথমে দেখতে পারেন যে এখানে একটা সোর্স আছে। এই সোর্সের মধ্যে কি হলো, এই সোর্সের মধ্যে মানে এটা রিভার হতে পারে, এটা লেক হতে পারে, এটা ওয়াটার রিজার্ভার হতে পারে। এখান থেকে আমি কি করবো, পানিটা কালেকশন করবো। পানিটা কালেক্ট করার জন্য প্রথমে আমাকে কি করতে হবে, প্রথমে আমাকে ইনটেক ইউজ করতে হবে। ইনটেক মানে কি? এক ধরনের পানি, পানির নল, যেটা দিয়ে পানিটাকে সাক করবে, ঠিক আছে, সাকশন করবে, এটাকে বলা হচ্ছে কি ইনটেক। ইনটেক কি, ইনটেক কত প্রকার সেটাও ক্লাসিফিকেশন দেখবো আমরা আজকে। তো ইনটেকের মাধ্যমে পানিটা প্রথমে নেওয়া হবে, ঠিক আছে। কোন ধরনের ইনটেক আছে, কোন ধরনের ইনটেক সুবিধা, এগুলো নিয়ে আলোচনা করব। এখানে লেখা আছে সাকশন মেইন। সাকশন মেইন হচ্ছে যে পাইপটা দিয়ে পানিটা যাবে সেটাকে সাকশন মেইন বলা হয়। এরপর আমি এখানে একটা পাম্প ইউজ করব, যে পাম্পের মাধ্যমে পানিটাকে টেনে তারপর কি করে, এই যে এখানে ট্রিটমেন্ট প্লান্ট আছে, ট্রিটমেন্ট প্লান্টের মাধ্যমে পাঠানো হয়। এরপর পানিটা ট্রিট করে প্রপারলি তারপর কি করা হয়, তারপর রিজার্ভারে পাঠানো হয়, ঠিক আছে। রিজার্ভারে দেখেন যে পানিগুলা বিভিন্ন কি রিজার্ভার ট্যাঙ্কে জমা আছে, এরপর সেটা ডিস্ট্রিবিউট করা হয়। তো ডিস্ট্রিবিউশন পার্টটা আমরা আজকে থাকবে না, আজকে আমাদের ওভারঅল যে কালেকশন সিস্টেমের জন্য কি কি ইউজ করা হয়, কোন ধরনের পাম্প আছে, কোন ধরনের ইনটেক আছে, ঠিক আছে, কোন ধরনের পাইপলাইন ইউজ করলে মানে সুবিধাজনক, এগুলো নিয়ে মোটামুটি আলোচনা করব, জানতে পারবো। ডিজাইন ক্রাইটেরিয়া কেমন হবে, কোন কোন কনসিডারেশন আমাদেরকে মাথায় রাখতে হবে, বিষয়গুলো নিয়ে স্পেসিফিকলি জানতে পারবো। তো ওভারঅল আমাকে যে প্রথমে যদি আমি কালেকশন সিস্টেমের কথা বলি, আমাকে প্রথমে ইনটেকের কথা আনতে হবে মাথায়, ঠিক আছে। ইনটেকটা এমন জায়গায় বসাতে হবে যেন একটা সুইটেবল রেঞ্জে পানিটা পাওয়া যায়, ঠিক আছে। তাহলে প্রথমে আসবে ইনটেক, ইনটেকের পরে আসবে সাকশন মেইন, অর্থাৎ যে পাইপ প্লান্টটা দিয়ে পানি যাবে। এরপর আসবে আমার পাম্প। পাম্প মানে যেটা দিয়ে পানিটাকে কি করা হয়, মানে এটা প্রেসার ক্রিয়েট করে পানিটাকে টেনে অন্য জায়গায় পাঠানো হয়, তাই আমি কি করলাম, পাম্প ইউজ করলাম। এই পাম্প আমরা অলরেডি গত লেকচারে কি করেছি, পাম্প নিয়ে জেনেছি, ঠিক আছে। পাম্প কত রকম হয়, সেন্ট্রিফিউজাল পাম্প, বিভিন্ন পাম্পের ক্লাসিফিকেশন, ঠিক আছে। তো এখানে আমরা সুবিধাজনক ভাবে যেটা আমাদের জন্য ইকোনমিক, যেটা আমাদেরকে সার্ভিস ভালো দিব, এরকম একটা পাম্প ইউজ করব, এবং সাথে আমাদের কি হয়, এটা ট্রিটমেন্ট প্লান্টে পাঠাবে, ঠিক আছে। তাহলে প্রথমে যে কনসিডারেশন আছে সেটা হচ্ছে কি ইনটেক ডিজাইন। আমাকে ইনটেকটা প্রপারলি ডিজাইন করতে হবে, ঠিক আছে। ইনটেকের সাইজ কেমন হবে, তারপর তো এখানে কোন ইনটেকটা ইউজ করতে হবে, সিলেকশন অফ পাইপস এন্ড পাইপ মেইনটেনেন্স। এখানে যে পাইপটা ইউজ করব, এই পাইপটা কোন ধরনের পাইপ হবে, এটা প্লাস্টিকের হবে না কনক্রিটের না স্টিলের। তারপর পাইপটাকে ভালো করে মেনটেন করতে হবে। তারপর হচ্ছে লেইং অপারেশন অফ আন্ডারগ্রাউন্ড পাইপ, অর্থাৎ এখানে যে আন্ডারগ্রাউন্ডে আমি যে পাইপটাকে বসাবো, ওই পাইপটা যেন সঠিকভাবে সুরক্ষিত থাকে। আমাকে ওই মেকানিজমটা জানতে হবে, পাইপের উপর কি পরিমাণ প্রেশার আসতেছে সেটা আমাকে জানতে হবে। তাহলে আমরা আজকে কালেকশন সিস্টেম অথবা যে ট্রান্সপোর্টেশন সিস্টেম নিয়ে যে
আলোচনা করছি পাইপের, এগুলো নিয়ে জানবো। ওভারঅল এটা হচ্ছে একটা কি সিমেট্রিক ডায়াগ্রাম, ঠিক আছে। পরবর্তীতে আমরা জানবো এই ইনটেকের জন্য আমার রিকোয়ারমেন্ট গুলো কি কি। রিলায়েবিলিটি অফ adequate size to provide the required quality of quantity of water, অর্থাৎ এমন একটা ইনটেক ইউজ করতে হবে যেটা আমাকে প্রপার কোয়ান্টিটি ওয়াটার সার্ভিস দিতে পারে, ঠিক আছে। ওইরকম একটা সাইজ আমাদেরকে প্রথমে সিলেক্ট করতে হবে। লোকেটেড টু অবটেন দ্য বেস্ট কোয়ালিটি ওয়াটার, এমন জায়গায় জিনিসটাকে লোকেট করতে হবে বা বসাতে হবে যেন সেটা আমাকে সবসময় ভালো কোয়ালিটি ওয়াটার দেয়। অর্থাৎ আমি আমি লেকের অথবা রিভারের পৃষ্ঠ থেকে কত উপরে কত নিচে কতটুক নিচে বসাচ্ছি যে আমি সারা বছর পানি পাচ্ছি কিনা, এই লোকেশনটাকে ফিক্স করতে হবে। তারপর প্রোটেক্টেড ফ্রম অবজেক্টস দ্যাট মে ড্যামেজ ইকুইপমেন্ট, অর্থাৎ আমার এমন এমন এক জায়গায় যে জিনিসটা বসাতে হবে যেন অন্য কোনো অবজেক্ট এসে জিনিসটাকে ড্যামেজ না করা। ইনটেকের উপর যদি কোনো কিছু এসে পড়ে, কোনো একটা অবজেক্ট এসে পড়ে বা কোনো মাছ যদি এসে যায়, তখন সেটা যেন ইনটেকে বাধাগ্রস্ত না হয়, ঠিক আছে। তাহলে ওটাকে ভালো করে প্রোটেক্ট করতে হবে। ইজি টু ইন্সপেক্ট এন্ড মেনটেন, ওই জিনিসটাকে এমন জায়গায় বসাতে হবে যেন সেটাকে ইন্সপেক্ট করা যায় এবং মেনটেন করা যায়। ডিজাইন টু মিনিমাইজ ড্যামেজ টু অ্যাকুয়াটিক লাইফ, অর্থাৎ কোনো কারণে আমি সেখানে বসালাম, সেখানে যেন আমার যে মাছ আছে, যেখানে গাছপালা আছে পানির ভিতর, এগুলোর যেন কোনো সমস্যা না হয়, কোনো ড্যামেজ না আসে, সেই জিনিসটা মাথায় রাখতে হবে। লোকেটেড টু মিনিমাইজ নেভিগেশনাল হ্যাজার্ড, কোনো কারণে সেখান দিয়ে কোনো জাহাজ যাচ্ছে, কোনো কিছু যাচ্ছে, সেটার জন্য কি কোনো ক্ষতি না হয়, সেই জিনিসটা মাথায় রাখতে হবে। তাহলে আমি ইনটেক ডিজাইন করার সময় আমাকে এই ক্রাইটেরিয়া গুলো মাথায় রেখে ইনটেকটা ডিজাইন করতে হবে, ঠিক আছে। এখন আমি চলে যাব বিভিন্ন প্রকার ইনটেকের নামগুলা, কি ইনটেক আছে, ঠিক আছে। ফ্লোটিং ইনটেক আছে, যে ইনটেকটা ভাসবে, মানে পানির লেয়ার উপরে হোক বা নিচে হোক, এটা পানির লেয়ারের সাথে কি হবে, ভাসবে, তাহলে এটা ফ্লোটিং ইনটেক। সাবমার্জ ইনটেক হচ্ছে যেটা পানির নিচে থাকবে। টাওয়ার ইনটেক মানে টাওয়ারের মাধ্যমে যে পানিটা ঢুকবে, আমরা দেখবো ফিগারে টাওয়ার ইনটেকটা কি। আর হচ্ছে শোর ইনটেক, আর হচ্ছে পায়ার ইনটেক। পায়ার ইউজ করে যে ইনটেকটা ইউজ করা হয় সেটা হচ্ছে পায়ার। মোটামুটি এখানে কয়েক প্রকারের নাম আছে, আরো কিছু প্রকার আছে যেগুলো আমরা ফিগারের সাথে রিলেট করে বুঝবো, ঠিক আছে। নামগুলো আমাকে মনে রাখতে হবে, ঠিক আছে। ইনটেক কত প্রকার কি কি আছে, যেমন এটা হচ্ছে আমার রিজার্ভার ইনটেক, হ্যাঁ। তো আপনারা দেখেন যে রিজার্ভার ইনটেকের মধ্যে এখানে কি ইউজ করা হয়েছে, এখানে আপনার একটা ড্যাম ইউজ করা হয়েছে, যেটাকে আর্ট ড্যাম বলা হচ্ছে। ড্যাম বলতে তো আমরা বুঝি যে কাপ্তায় যে ড্যাম আছে পানিটাকে ধরে রাখার জন্য, ঠিক আছে। যেমন এটা একটা ড্যাম, এটাকে আর্ট ড্যাম। এখন এই ড্যামের মধ্যে দেখেন যে এখানে একটা কি, এখানে এমন একটা পাইপ ইউজ করা হয়েছে যেটার মাধ্যমে আমার এখানে যে পানিটা রিজার্ভ করা আছে, এখান থেকে পানিটা আমি যেন সারা বছরই পাই। এখানে দেখেন কয়টা, এখানে কয়টা ইনটেক, এখানে মেইনলি তিনটা ইনটেক, একটা দুইটা তিনটা। এখানে দেখেন উপরে কি, এখানে উপরে এই স্ক্রিনিং বলে এটাকে, যেন কোনো কিছু আটকায় না যায়, কোনো হ্যাজার্ডাস কোনো কিছু যেন না আসে, পাইপ দিয়ে আমার উপরে স্ক্রিন গুলো বসানো হয়েছে। সো যখন পানির লেয়ার বেশি উপরে থাকবে তখন এটা দিয়ে নিব, যখন এই পানির লেয়ার আস্তে আস্তে নামবে মাঝখানটা দিয়ে নিব, যখন পানির লেয়ার একদম নেমে যাবে তখন এটা দিয়ে নিব, ঠিক আছে। তাহলে এখানে দেখেন তিন ধরনের কি ইউজ করা হচ্ছে ইনটেক। এইটা বেসিক্যালি এটাকে কি বলা হয়, এটাকে মেইনলি গ্র্যাভিটি ইনটেক বলা হয় এক প্রকার। তাহলে এই রিজার্ভার ইনটেকটা এক প্রকার গ্র্যাভিটি ইনটেক, কেন, এটার জন্য কোনো পাম্প ইউজ করা হচ্ছে না, পানিটা অটোমেটিক প্রেসারের মাধ্যমে কি নিচ দিয়ে চলে যাচ্ছে। পরবর্তীতে আমরা যেগুলো দেখবো এগুলোতে কি পাম্প ইউজ করা হয় সেটা দেখবো ক্লিয়ারলি। তাহলে এটা এক প্রকার কি ইনটেক। তাহলে পানি যে যাচ্ছে এই নদী থেকে অথবা এই রিজার্ভার থেকে, এই পানিটা যাওয়ার এই যে পাইপ গুলার মাধ্যমে এই প্রক্রিয়াটাকে ইনটেক বলা হচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে দেখেন এখানে একটা ভ্যালভ ইউজ করা হয়েছে, কোনো কারণে এখানে কোনো কিছু আটকালে এগুলো আমরা এই ভ্যালভ খুলে এখানে কি করতে পারি, পরিষ্কার করতে পারি, হ্যাঁ। তারপরে এটা হচ্ছে ফুট ব্রিজ। ফুট ব্রিজ বলতে আমার এইটাকে ইন্সপেক্ট করার জন্য কি আমার এখানে ফুট ব্রিজ ইউজ করছি, আমি এই জায়গায় হাঁটবো, হ্যাঁ। যেহেতু এটা ক্রস সেকশনাল ভিউ, আমি জিনিসটা ওই জন্যই বুঝতেছি না। আমাকে এটা কি এবার কাটছে, তখন আমার এই ফুট ব্রিজটা কি আমরা পেলাম। তাহলে এটা মোটামুটি এক ধরনের কি গ্র্যাভিটি পাইপ, রিজার্ভার ইনটেক। এখন দেখবো মাল্টি লেভেল ইনটেক জিনিসটা কি। মাল্টি লেভেল ইনটেকটা একটু দেখেন, এটা আগেরটার সাথে কিছুটা সিমিলার। এটা হচ্ছে ম্যাক্সিমাম পানির সারফেস। এখানে আর কিছু স্ক্রিন ইনটেক ইউজ করা হয়েছে, যে দেখেন স্ক্রিন নামটা, এখানে স্ক্রিন ইউজ করা হয়েছে যেন কি কোনো কিছু পাতা, কোনো কিছু উড টাইপের কোনো কিছু যেন মাছ এগুলো যেন যেতে না পারে পানির সাথে, ঠিক আছে। দেখেন উপরে স্ক্রিন বসানো হয়েছে। এখানে তিনটা পাইপ আছে, আমি যখন পানির লেয়ার আস্তে আস্তে নেমে যাবে আমি এই পাইপটা ইউজ করতে পারবো। তাহলে পানিটা প্রথমে এখানে আসবে, এখানে এসে এটা কি করবে,
এখানে এই ওয়েলের মধ্যে ঢুকবে প্রথমে। এই ওয়েলেও কি একটা স্ক্রিন বসানো হয়েছে, ঠিক আছে? স্ক্রিন মানে এখানেও পানি প্রথমে এখানে থাকবে, এরপরে এই ওয়েলে কি করবে, পানিটাকে আবার থাকবে নতুন করে, ঠিক আছে? তারপর এখানে দেখেন পানি ইউজ করছে, পানি তো আর এমনি এমনি উঠবে না, আগেরটাতে দেখেন খেয়াল করেন পানিটা কিন্তু অটোমেটিক চলে যাবে যেহেতু পাইপটা নিচে। তা আমি জানি পানি উপরে থাকলে পানিটা কি নিচ দিয়ে হাই প্রেসারে চলে যায়, ঠিক আছে? তাহলে এটাকে গ্র্যাভিটি পাইপ বলা হচ্ছে এক প্রকার। এখন এখানে দেখেন এখানে কিন্তু পানিটা এখানে জমে যাবে, এটা কিন্তু দিক দিয়ে যাওয়ার কোনো ওয়ে নাই। পানিটাকে উপর দিয়ে পাম্প করে নিয়ে তারপর ডিসচার্জ করতে হবে। সো এখানে নতুন করে একটা পাম্প বসানো হয়েছে। আর এখানে ব্যাক ওয়াশ করার জন্য কিছু এক্সট্রা পাইপ বের হয়ে আসছে, মানে কোনো কারণে যে ওয়েলের মধ্যে ময়লা জমে, আমাকে কি করতে হবে, কিছুদিন পর বা কিছু সময় পর পর এখান দিয়ে পানি ঢুকাইয়া কি করতে হয়, এখানে এটা ব্যাক ওয়াশ করতে হয়, ঠিক আছে? পানির দিক দিয়ে ঢুকবে, ঢুকে এটা পুরাটা দিয়ে মানে পরিষ্কার করে পানিটা আবার এই পাশ দিয়ে বের হয়ে যাবে। সো এদিক দিয়ে পানিটা ঢুকাবো আর এদিক দিয়ে পানিটা বের করে দিব। সো এটাকে বলে ব্যাক ওয়াশিং সিস্টেম। যেন আমি ওয়েলটাকে কি করতে পারি, পরিষ্কার রাখতে পারি, আমাকে ব্যাক ওয়াশটা মেনটেন করতে হবে। আর এখানে আমি পাম্পটা ইউজ করছি কেন, কারণ আমি এখানে যে পানিটা এসে জমাবে সেই পানিটাকে আমি কি ডিস্ট্রিবিউশনের জন্য বা ট্রান্সপোর্টেশনের জন্য আমি কোথায়, আমি ট্রিটমেন্ট প্ল্যান্টে পাঠাতে পারি, ঠিক আছে? তো এখানেও দেখেন আপনার কিছু ভ্যালভ ইউজ করছে। ভ্যালভ মানে আমি এই পাম্পটাকে, এই ইনটেকটাকে বন্ধ রাখতে চাচ্ছি, সো আমি এই ভ্যালভটা বন্ধ রাখবো। আমি যেটা খোলা রাখবো ওই ভ্যালভটাই খোলা রাখবো, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কন্ট্রোলিং, যেটা দিয়ে কন্ট্রোল করবো সেটাকে ভ্যালভ বলা হচ্ছে। এই হচ্ছে একটা মেকানিজম। তাহলে এটা হচ্ছে মাল্টি লেভেল ইনটেক। পরবর্তী আমরা আরেকটা ক্রাইটেরিয়া দেখবো, সেটা হচ্ছে টাওয়ার ইনটেক কি জিনিস। টাওয়ার ইনটেকটা দেখেন যে আমার পানির নিচে একটা টাওয়ার তৈরি করা হলো। এখন আমার এখানে একটা গেট আছে, এই গেটটাকে আমি কন্ট্রোল করতে পারবো যে এই জায়গায় এটা খোলা বাঁধার মাধ্যমে। যদি এই গেটটা আমি বন্ধ করে দিই তখন কিন্তু এই পোর্ট গুলা কি বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? তখন পানি ঢুকবে না। তো আমার পানি কতটুক লাগবে, পানির ফ্লো কতটুক, সেটা অনুসারে আমি এই গেটটাকে কি করব, খোলা বাঁধা করবো। দেখেন আমার পানি ঢোকার একটাই রাস্তা, এই রাস্তাটাকে কি করতে পারে, এই গেটটাই কন্ট্রোল করতে পারে। তো পানি কতটুকু লাগতেছে, পানির ফ্লো কতটুকু হবে, সেটা এই গেটের মাধ্যমে কি করতে পারবো, আমরা কন্ট্রোল করতে পারবো ইজিলি। সো এটাও এক প্রকার কি, পানিটা যেহেতু উপরে আছে, পানিটা প্রেসারের মাধ্যমে এই পাইপটা দিয়ে বের হয়ে যাবে। সো এটার জন্য কি এই জায়গায় কোনো মোটর লাগছে না। টাওয়ার ইনটেকটা মেনলি এরকম, আপনি ডান পাশের ফিগারটা দেখেন, এই জায়গায় একটা টাওয়ার আছে। তো অনেকে মনে করে কি এটা একটা পর্যটন এলাকা, ঠিক আছে? যে আমি এখানে একটা কি আছে, একটা রেলিং আছে, এটা দিয়ে আমি হেঁটে গেলাম, এখান থেকে আমি পরিবেশকে কি উপভোগ করে চলে গেলাম। তো বেসিক্যালি এটা না, এটা নিচে কিন্তু মেইন মেকানিজম লুকাই আছে। হ্যাঁ, কোনোখানে গেলে আপনাদের কিন্তু এই জিনিসগুলো আপনাদের লক্ষ্য করতে হবে। শুধু বাহির থেকে জাজ করে আপনি একটা কমেন্ট করে দিলেন এটা কিন্তু হবে না, তাকে সবকিছু জাজ করতে হবে, ঠিক আছে? একজন ইঞ্জিনিয়ার হিসেবে ভিতরে মেকানিজমটা কিন্তু এরকমই হয়। আমি উপরে দেখলাম যে এটা একটা টাওয়ার, ওয়াও কত সুন্দর, এটা কিন্তু হবে না। ভিতরে মেকানিজম দেখেন যে এখানে পানি ঢুকতেছে, কত সুন্দর করে পাইপটা দিয়ে পানি নিয়ে নিচ্ছে, ঠিক আছে? তার মানে পানির পাইপটা এই পানির নিচেই আছে, এটা দিয়ে পানিটা সাক করে কোথায় চলে যাবে, ওই প্লান্টে চলে যাবে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কি টাওয়ার ইনটেক। পরবর্তীতে আরেকটা দেখবো, এটা হইতেছে মেনলি কি, এটা কোনো টাওয়ার না, এটা পানির নিচেই এই স্থপতিটা বানানো, এমন ভাবে বানানো যে পানির লেয়ারটা যদি নেমেই যায় আমার কি এটার উপরেই তো থাকবে, তাই না? তার মানে এটা দেখানো যায় এটার উপর থেকে কি আমি দেখতে পারবো না। এটা হচ্ছে কি সাবমার্জ লেক ইনটেক, মানে যেটা পানির ভিতরে সাবমার্জ করা থাকবে। এটা হচ্ছে উপরে কভার, এই কভারটাকে আমি কন্ট্রোল করতে পারবো, পানিটা কি আস্তে আস্তে এই আউটলেট দিয়ে বের হয়ে যাবে, ঠিক আছে? এটার জন্য কোনো প্রেসারের প্রয়োজন হচ্ছে না। ওয়াটার হেডটা যেহেতু উপরে, আপনার এই প্রেসারের মাধ্যমে পানিটা এই পাইপ দিয়ে বের হয়ে যাবে। তো এটাকে বলা হচ্ছে সাবমার্জ লেক ইনটেক, এই আর কি। পরবর্তীতে যেটা দেখবো সেটা হচ্ছে ইনটেক স্ট্রাকচার। ইনটেক স্ট্রাকচার বলতে যে এতক্ষণ যা পড়ছি এই স্ট্রাকচারটার আরেকটা ফিগার দেখালো, যেটা হচ্ছে যে দেখেন আপনার পাইপলাইনটা হচ্ছে পানির নিচে এইভাবে নিয়ে গেল, এখানে একটা স্প্রিং বসালো, তো পানিটা এখানে এসে ওয়েলে আসবে, ওয়েল থেকে তারপর পাম্পের মাধ্যমে কি করা হবে, পানিটাকে টেনে পাঠানো হবে। সো এটার একটা ক্রস সেকশনাল ভিউ যেন আপনারা বুঝতে পারেন, এই জন্য এই ফিগারটা দেয়া। এখন দেখবো আনপ্রোটেক্টেড রিভার ইনটেক জিনিসটা কি। আনপ্রোটেক্টেড বলতে বোঝাচ্ছে যে এখানে স্ক্রিনটা আছে না, এটা একদম ভার্টিক্যাল পজিশনে আছে। সো কোনো কারণে কোনো কিছু পড়লে পানির উপর থেকে এটার উপর কিন্তু আঘাত আসতে পারে। তো এই জন্য এটাকে বলা হচ্ছে কি আনপ্রোটেক্টেড রিভার ইনটেক। এখানে দেখেন এখানে পাম্প, এখানে ভ্যালভ ইউজ করা হয়েছে। তো এটাও গ্র্যাভিটির মাধ্যমে কি, এখানে কোনো পাম্প ইউজ করা হয়নি, ঠিক আছে? গ্র্যাভিটির মাধ্যমে পানিটা চলে যাবে পাইপের মাধ্যমে, যেহেতু ওয়াটার হেডটা উপরে আছে। তো এটা কিন্তু আনপ্রোটেক্টেড টোটালি, ঠিক আছে? উপরে কোনো
প্রোটেকশন ইউজ করে না। আরেকটা ফিগার দেখি, এটা মোটামুটি একটু প্রোটেক্টেড, কারণ কি এটা হচ্ছে ডাউনওয়ার্ড, ঠিক আছে, কোনো কিছু পড়লে আর সরাসরি এটার উপরে পড়বে না। তারপরে এটার আশেপাশে কি ভালো করে স্ক্রিন ইউজ করাই ভালো। হ্যাঁ, যেমন এখানে একটা স্ক্রিন আছে, এর চারপাশে যদি আরেকটু ব্লক করে দিত, তাহলে কিন্তু এখানে কোনো ধরনের কোনো কিছু এসে আটকাইতো না, ঠিক আছে। তাহলে এটাও এক ধরনের পাম্প রিভার, কিন্তু এটার ক্ষেত্রে কি লাগবে, এটার ক্ষেত্রে অবশ্যই মোটর ইউজ করতে হবে, কারণ পানিটাকে নিচ থেকে উপরে নিয়ে যাচ্ছে। তো ডিফারেন্সটা একটু বুঝতে হবে। হ্যাঁ, নিচে যে যখন পানি চলে যাবে, এটার জন্য কোনো কি লাগবে না, মোটর লাগবে না, এটার ক্ষেত্রে মোটরটা লাগবে। এখন আমি আরেকটা ফিগার দেখবো, লাস্ট ওয়ান, সেটা হচ্ছে রিভার ইনটেক। এটাও দেখেন এক প্রকার মোটর মাধ্যমে কি পানিটাকে তোলা হয়। এটা এই জায়গায় কি করা হয়েছে, ওয়াটার সারফেস হচ্ছে এই জায়গায়, এটা বেসিক্যালি ওই টাওয়ারের মতো কাজ করতেছে। আমি একটা এখানে ওয়েল কনস্ট্রাক্ট করে দিলাম এই জায়গায় বাউন্ডারি দিয়ে। তো যেসব পানিতে আপনার ময়লা আবর্জনা বেশি বা আপনার পলিউটেন্ট বেশি, ওই জায়গায় কি করা হয়, এরকম একটা ওয়েল তৈরি করা হয়, যেন পানিটা আপনি ওয়েলটের মাধ্যমে আগে থেকে এই জায়গায় আসবে। তো এই জায়গার পানি যদি পলিউটেড হয়েও থাকে, এই জায়গায় পানিটা কি হবে, মোটামুটি একটু ফ্রেশ হবে, কারণ এটা কি বিভিন্ন এই ওয়েলটার মাধ্যমে কি সেকে এই জায়গায় আসতেছে। প্রথমে এখানে কি পানিটা এসে জমা হবে, এখান থেকে পানিটা কি করা হবে, স্ক্রিনের মাধ্যমে যে মোটর আছে, মোটরটা টেনে নিয়ে যাবে। তো এটা এক প্রকার আপনার প্রকারভেদ আর কি ইনটেকের। তাহলে আমরা অনেকগুলো ইনটেকের প্রকারভেদ দেখলাম, নামগুলো আমাকে মনে রাখতে হবে, ফিগার গুলো একটু মাথায় সেট আপ করে রাখতে হবে। এখন দেখবো যে কিছু রিভার ইনটেকের কম্পোনেন্ট গুলা। ইনটেক তো করছি, ইনটেকে কি কি কম্পোনেন্ট থাকে। তো ইনটেক পাইপ থাকে, যেটা থাকবে পাশে লাগানো, সেটাকে ইনটেক পাইপ বলা হচ্ছে। তারপর হচ্ছে ইনটেক সাম্প থাকবে। তারপর হচ্ছে ইনটেক সাম্প বলতে যে ইনটেকের মধ্যে যে ভ্যালভ লাগানোর জন্য যে হোল গুলো থাকে, সেগুলোকে কি থাকে, সাম্প বলা হয়। সাকশন পাইপ বলতে যে পাইপটা দিয়ে পানি চলে যায়, সেটা সাকশন পাইপ। পাম্প থাকে, যেটা দিয়ে পানিকে কন্ট্রোল করা হয়। গেট এন্ড ফুট ভ্যালভ, ভ্যালভ বলতে তো বুঝতেছে নেই, যেটা দিয়ে পানির এই ইনলেটটাকে বন্ধ করবে খুলবে, সেটা হচ্ছে ভ্যালভ। আর এক্সেস থাকবে। তাহলে মোটামুটি এগুলো হচ্ছে কম্পোনেন্ট। এখন যেটা দেখবো সেটা হচ্ছে ডিজাইন ক্রাইটেরিয়া অফ ইনটেক, মানে ইনটেক ডিজাইন করার জন্য আমার কি কি কনসিডারেশন মাথায় রাখতে হবে, ঠিক আছে, এগুলোই দেখবো। ডিজাইন ক্যাপাসিটিটা দেখতে হবে, যে আমার সর্বোচ্চ কত লিটার পানি সে দিচ্ছে, তাহলে আমাকে কিউর মানটা জানতে হবে, যে দৈনিক ম্যাক্সিমাম কত কিউ দিবে। এটা একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ইনটেক ভেলোসিটি শুড বি লেস দেন 8 সেন্টিমিটার পার সেকেন্ড, অর্থাৎ হ্যাঁ, ইনটেক যে ভেলোসিটিতে, মানে ইনটেকের মধ্যে একটা ফিক্সড ভেলোসিটি যেতে হবে, অর্থাৎ যদি 8 সেন্টিমিটার পার সেকেন্ডের বেশি স্পিডে পানি যায়, তখন দেখা যাবে ইনটেক ফেটে যেতে পারে, ইনটেকের পানি মানে ইনটেকের উপর কি এফেক্ট আসতে পারে। সবসময় মনে রাখতে হবে যে আমার 8 সেন্টিমিটার পার সেকেন্ড স্পিডে চাইতে কম হইতে হবে, ঠিক আছে। তাহলে ভেলোসিটি একটা পার্ট, আর কত কি পরিমাণ দিচ্ছে এই কিউ একটা পার্ট, দুইটা পার্ট শিখলাম। থার্ড পার্টটা হচ্ছে ভার্টিক্যাল পজিশন ইনটেক port should be such that good quality water is withdrawn, অর্থাৎ যে ইনটেক গুলা ভার্টিক্যালি আছে, যেটা আমরা দেখছি আনপ্রোটেক্টেড, ওই ইনটেক গুলার জন্য আমার মাথায় রাখতে হবে যেন গুড কোয়ালিটি ওয়াটার দেয়, ঠিক আছে, মানে ভালো কোয়ালিটির ওয়াটার দেয় যখন পানিটাকে নেওয়া হবে, উইথড্র করা হবে। ফোর্থ পয়েন্ট হচ্ছে লোকেট দ্য টপ ইনটেক পোর্ট at the distance not less than 2 meter from the normal water level and the bottom port at less than at least 1 meter above the bottom, অর্থাৎ যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে ইনটেকটা এমন একটা পজিশনে বসাতে হবে যেন এটা পানির উপরে সারফেস থেকে 2 মিটারের, মানে 2 মিটারের কি হয়, 2 মিটারের যেন কম না হয়, ঠিক আছে। আর নিচ থেকে 1 মিটারের যেন কি কম না হয়। নিচ থেকে যদি আমি এটা পানির বটম চিন্তা করি, আর এটা যদি পানির আপার লেভেল চিন্তা করি, তাহলে আমাকে বলা হলো যে উপর থেকে 2 মিটারের কি হয়, যেন কম না হয়, ঠিক আছে। আর এখানে কি বললো, নিচ থেকে যেন 1 মিটারের মানে কম না হয়, অর্থাৎ 1 মিটারের ভিতরে দিলে দেখা গেছে সমস্যা হতে পারে, এখানে মাটিতে কাদা থাকে এটা। আর এখানে দেখা যাবে এই 2 মিটারের নিচে দিলে সবচেয়ে বেটার। আমি যদি একদম উপরে টপ পজিশনে দিয়ে দিই, ঠিক আছে, বা 2 মিটারের ভিতরেই দিয়ে দিই, হ্যাঁ, তাহলে ধরলো যে নট লেস দেন 2 মিটার, মানে 2 মিটারের বেশি হওয়া যাবে না উপর থেকে। তো এটা 2 মিটারের ভিতরে দিতে হবে, আর 2 মিটারের মানে বাইরে দিতে হবে, আর এটা হচ্ছে 1 মিটারের উপরে দিতে হবে, ঠিক আছে। তো 4টা ক্রাইটেরিয়া আমাকে মাথায় রাখতে হবে।
এগুলো হইতেছে কি ইনটেক ডিজাইনের ক্রাইটেরিয়া। আর কিছু আছে কিনা দেখি। হ্যাঁ, ইনটেক ডিজাইনের জন্য আমি সাম অফ ভলিউম, অর্থাৎ আমি যেই কোপে এসে পানিটা জমবে, ঠিক আছে, ইনটেকের মধ্যে যে হোলটা আছে ওটাকে কি বলা হচ্ছে, সাম। তো ওই হোলটার মাধ্যমে এসে তো পানিটা জমে প্রথমে, আমাকে ওই জিনিসটা মাথায় রাখতে হবে। ডিটেনশন টাইম 20 মিনিট হচ্ছে কি আমার রিকমেন্ডেড। মানে আমি যদি থিওরিটিক্যালি ম্যাথ করতে যাই, আমাকে যখন থিওরিটিক্যালি আমি ডিজাইন করবো হাতে কলমে, তখন আমাকে ডিটেনশন টাইম কত, 20 মিনিট রাখতে হবে, ঠিক আছে। আর এটার দুইটা সাম, অর্থাৎ দুইটা হোল থাকলেই ভালো, কোনো কারণে একটা হোল যদি জ্যাম হয়ে যায় আর একটা দিয়ে যেন পানিটা যেতে পারে। এখন আমি হাইট নিয়ে জানবো, এই হাইটটা অলরেডি জানি। হাইট নিয়ে বলা হলো যে 1.5 মিটার বিলো দ্য লোয়েস্ট স্ট্রিম লেভেল অ্যান্ড, অর্থাৎ 1 মিটার বিলো দ্য স্ট্রিম বেড। এটা মনে রাখতে হবে যে স্ট্রিম বেডের উপর 1 মিটার উপরেই থাকতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে আমার হাইট। তাহলে দুইটা ক্রাইটেরিয়া শিখলাম ইনটেক ডিজাইনের জন্য। এখন একটা ম্যাথ করবো, খুব সিম্পল ছোট্ট একটা ম্যাথটা করতে হবে। এখানে ম্যাথের মধ্যে একটা ফিগার দেওয়া আছে যে পানির জন্য হাইস্ট ওয়াটার লেভেল 1209 মিটার, 1202 মিটার হচ্ছে লোয়ার, আর একদম বেডের মধ্যে হচ্ছে 1200, তাহলে এটা এলিভেশন হচ্ছে 1200। এভাবে করে আমি কি এই 2 মিটারে এত পাইলাম, 9 মিটারে গিয়ে এত পাইলাম পানির জন্য হাইট, ঠিক আছে। এটা হচ্ছে আমার রিভার বেড। তো আমার এটা একটা রিভার, আমাকে বলা হলো যে আমার রিভারের জন্য এই ক্যাপাসিটি কত, ঠিক আছে। রিভারের থেকে আমি এখানে যদি ইনটেক বসাই, ঠিক আছে, আমার ম্যাক্সিমাম ক্যাপাসিটি কত হবে সেটা বের করতে হবে। আমাকে শুধু দুইটা ডেটা দিয়ে আছে, সরি তিনটা ডেটা। একটা হচ্ছে প্রত্যেকদিন আমার একটা ট্রিটমেন্ট প্লান্টের জন্য ডিমান্ড হচ্ছে কত, 5000 মিটার কিউব, অর্থাৎ আমাকে প্রত্যেক দিন 5000 মিটার কিউব পানি কালেক্ট করতে হবে। এখন আমার যে পাম্পটা ইউজ করতেছি ওই পাম্পটার ক্যাপাসিটি কত, 500 লিটার পার সেকেন্ড। আর এটা দৈনিক কত, এটা দৈনিক 8 আওয়ার পার ডে করে কাজ করবে এই পাম্পটা। তো এখন কি করা যায় একটু দেখি। এখন আমাকে কয়টা পাম্প বসাতে হবে সেটা বের করতে হবে প্রথমে। তারপর হচ্ছে দৈনিক যদি 8 ঘন্টা করে কাজ করে তাহলে আমার ক্যাপাসিটি কত হইতে পারে দৈনিক সেটা বের করতে হবে। আমাকে আওয়ারলি মানে আওয়ারলি কত ফ্লো হবে সেটা বের করতে হবে পাম্পের জন্য। আমাকে টোটাল 4টা স্টেপস, এই 4টা স্টেপস মাথায় রাখতে হবে। প্রথমে আসি, আমার যে পাম্পের ক্যাপাসিটি দিছে 50 লিটার পার সেকেন্ড, এটাকে আমাকে মিটার কিউবে নিয়ে যেতে হবে, অর্থাৎ এটার এসআই ইউনিটে নিয়ে যেতে হবে, ঠিক আছে। সো এবার এবার চলে আসি কিভাবে নিয়ে যাবো, ঠিক আছে। ক্যাপাসিটি অফ ইচ পাম্প ডেইলি, মানে ডেইলি আমাকে পাম্পটা কতটুক ক্যাপাসিটি দিচ্ছে সেটা বের করার জন্য আমি 50 লিটারটা লিখলাম। আর ডেইলি কয় ঘন্টা করে চলতেছে, 8 ঘন্টা করে। তো দেখেন এটা সেকেন্ডে আছে, এটা আওয়ারে আছে, আমাকে আওয়ার থেকে কিছু নিয়ে যেতে হবে, আওয়ার থেকে আমাকে সেকেন্ডে নিয়ে যেতে হবে, রাইট। তারপর হচ্ছে এখানে এই ডে আছে। তো মোটামুটি আমাকে এই আওয়ার যেহেতু আছে, আওয়ারটাকে কিছু নিয়ে যেতে হবে। ডেইলি যেহেতু বলছে আমার ডেটা ডে থাকুক, আওয়ারকে আমাকে সেকেন্ডে নিয়ে যেতে হবে। সো আমি 8 ঘন্টা যেহেতু কাজ করতেছে, 8-এর সাথে কত, 60 গুণ 60, অর্থাৎ 3400 গুণ করলাম। আর এটার 50, যেহেতু এটা ক্যাপাসিটি 50 রাখলাম, 50কে আমি মিটার কিউতে নিয়ে যাওয়ার জন্য 1000 দিয়ে ভাগ দিলাম। কেন, লিটার থেকে মিটার কিউতে নিয়ে যেতে হলে আমার 1000 দিয়ে ভাগ করতে হয়। এটা হইতেছে কনভার্ট কিভাবে করবো, লিটার থেকে যখন মিটার কিউতে নিয়ে যাবো 1000 দিয়ে ভাগ করবো, রাইট। সো তাহলে আমার টোটাল আসে কত, 1440 মিটার কিউব, রাইট। সো আমি প্রথম স্টেপস করে ফেললাম। প্রথম স্টেপ আমাকে এখানে যতই ব্যাক ডাটা কোশ্চেন যদি 8 ঘন্টার জায়গায় অন্য কিছু থাকে, 50 জায়গায় অন্য কিছু থাকে, আপনাকে প্রথমেই ক্যাপাসিটি বের করতে হবে, ডেইলি কত ক্যাপাসিটি দিবে। তো 50কে আমি মিটার কিউতে নিয়ে গেলাম, 8 ঘন্টাকে আমি এই 8কে মানে সেকেন্ডে নিয়ে গেলাম, 8 ইন্টু সেকেন্ড, তারপর আসছে 1440। তাহলে প্রথম একটা পার্ট শেষ। এখন আমাকে বলা হয়েছে যে প্রত্যেকদিন 5000 মিটার কিউব দিতে হবে, কিন্তু আমি ক্যাপাসিটি পাইলাম কত, আমার একটা মোটরের ক্যাপাসিটি 1440। তার মানে আমার কয়টা পাম্প ইউজ করতে হবে, আমি এই যে টোটাল যত সেটাকে আমি একটা পাম্প দিয়ে ভাগ করে দেবো, তাহলে আমার আসে 3.47, অর্থাৎ আমাকে টোটাল 4টা পাম্প ইউজ করতে হবে। তো আমি এই 5000 ডিমান্ডকে আমাকে কাজে লাগাতে হলে, অর্থাৎ 5000 ডিমান্ডটা ফুলফিল করতে হলে আমাকে তাহলে কয়টা মোটর ইউজ করতে হবে, 4টা মোটর ইউজ করতে হবে। 5000কে আমি একটা মোটরের ক্যাপাসিটি দ্বারা ভাগ করে দেবো, তাহলে আমি 4 পেয়ে গেলাম, নাম্বার অফ পাম্প। এরপর আসি আমাকে আওয়ারলি ফ্লো ফর ইচ পাম্প, প্রত্যেকটা পাম্প প্রতি ঘন্টায় কতটুকু করে ফ্লো দিবে সেটা বের করতে হবে। অর্থাৎ আমাকে
কিউর মানটা বের করতে হবে, কিউ। এটা কিভাবে বের করব, সেটা বের করব প্রত্যেকটা ঘন্টায় কিভাবে আমাকে পাম্পটা এই ফ্লোটা দিচ্ছে সেটা বের করব। 5,000টা, 5,000 যেটা দেয়া আছে, 5,000 মানে হাইস্ট ডিমান্ডকে আমি মোটর দিয়ে ভাগ দিলাম, ঠিক আছে। 4টা মোটর যেহেতু ইউজ করতেছি আর 8 ঘন্টা যেহেতু ইউজ করতেছি, তাহলে পার ঘন্টায় কত, তাহলে 8 দ্বারা ভাগ করলাম। সো 4টা মোটর ইউজ করতেছি, 8 দিয়ে ভাগ করলাম, অর্থাৎ প্রতি ঘন্টার জন্য আমার ডাটা বের হলো 156। তাহলে আমার প্রত্যেকটা মোটর যেহেতু 4 দ্বারা ভাগ করছি, তাহলে একটা মোটরের ডাটা দেয়া আছে, প্রত্যেকটা মোটর প্রতি ঘন্টায় এত মিটার কিউব পার আওয়ার ফ্লো দিবে আমাকে। তো 3টা স্টেপস, প্রথমে আমার প্রত্যেকটা মোটরের ক্যাপাসিটি বের করছি মিটার কিউতে, তারপর কয়টা মোটর লাগবে সেটা বের করেছি, তারপর প্রত্যেকটা মোটর মানে কত ফ্লো দিবে সেটা বের করেছি। 3টা গেল। 4 নম্বর একটা এই ডিটেনশনটা আমি এজিউম করে নিব, ওই যে যখন আমি করেছিলাম ইনটেক ডিজাইনে ডিটেনশন টাইম কত বলছিল, 20 মিনিট ধরার জন্য। তো আমি 20 মিনিট ধরেছি, এটা হচ্ছে যখন আমি থিওরিটিক্যালি হাতে নাতে ডিজাইন করবো আর কি। বেসিক্যালি তো আর এটা এই বেসিক্যালি 20 মিনিট চেয়ে আরো বেশি হবে, কেন, যখন ফিল্ডে যাবো সেটা বেশি হবে, আমাকে হাতে নাতে ডিজাইন করার সময় একটু কমাই নিতে হবে, যেটাকে স্মল প্লট আমি ম্যাপটা করতেছি বা ডিজাইন করতেছি। ডিটেনশন টাইম 20 মিনিট ধরবো, এরপর আমাকে ক্যাপাসিটি বের করবো। ডিটেনশন টাইমের সাথে কি করব, ডিটেনশন টাইমের সাথে আমি যে আওয়ারলি ফ্লো পেয়েছি এটাকে গুণ করে দিব, ঠিক আছে। তাহলে ডিটেনশন টাইম 20 মিনিট, এটাকে সেকেন্ডে নিয়ে যেতে হবে, 20 ইন্টু 60 ইন্টু যে ফ্লোটা পেয়েছি আওয়ারলি, ওটাতে কি করলাম, আচ্ছা ওরা কি করলো, এটাকে আওয়ারে নিয়ে গেল, মিনিট কি কিসে নিয়ে গেল, আওয়ারে, যেহেতু এটা আওয়ারে আছে ফ্লোটা। তাহলে এই 20 কে 60 দ্বারা ডিভাইড করছে, এটা আওয়ারে চলে গেছে, তাহলে এটার সাথে গুণ দিলে আবার আবার কাটাকাটি হয়, আর থাকে শুধু মিটার কে। তাহলে আমার প্রত্যেকটা পাম্প, যেহেতু এখানে 4 দ্বারা ভাগ, প্রত্যেকটা পাম্পের ক্যাপাসিটি তাহলে কত আসে, প্রত্যেকটা পাম্পের জন্য ক্যাপাসিটি আসে 52.08 মিটার কিউব, ঠিক আছে। তাহলে আমি স্মল প্লটের জন্য যদি ডিজাইন করতে যাই, আমি যদি ক্যাপাসিটি বের করতে বলি, আমাকে এভাবেই করে ক্যাপাসিটিটা বের করতে হবে। তাহলে আমাকে স্টেপস গুলো আবার মনে রাখতে হবে, যে প্রথমে আমাকে ডেইলি কতটুকু দিচ্ছি ক্যাপাসিটি সেটা বের করতে হবে, ঠিক আছে, প্রত্যেকটা পাম্পের জন্য। এবার কয়টা পাম্প লাগবে সেটা কি করলাম, টোটাল কত ডিমান্ড সেটাকে আমি প্রত্যেকটা পাম্পের ক্যাপাসিটি দিয়ে ভাগ দিলাম, তাহলে কি হলো, কয়টা পাম্প লাগছে সেটা বের হলো। এখন আমাকে প্রতি ঘন্টায় প্রত্যেকটা পাম্প কি পরিমাণ ফ্লো দিবে সেটা বের করতে হবে। সো আমি প্রতি পাম্পের জন্য 4 দ্বারা ভাগ দিলাম, আর প্রতি ঘন্টার জন্য 8 দ্বারা ভাগ দিলাম। 5,000কে যদি ভাগ দিই আমার আসে এত ফ্লো। এখন আমার যদি আমি ডিটেনশন টাইম, আমি তো সারাদিন সারাক্ষণ আর মোটরটা চালাবো না, ডিটেনশন টাইম হচ্ছে কতক্ষণ পানিটা আমি নিচ্ছি সেটা হইতেছে ডিটেনশন টাইম। এটা আমি যেহেতু ডিজাইন করতেছি 20 মিনিটে ধরতে হবে, 20 মিনিট দিয়ে আমি কি করলাম, এটাকে গুণ দিলাম, আর আমার প্রত্যেকটা মোটরের ক্যাপাসিটি বের হয়ে গেল, যে ক্যাপাসিটি 52.08 মিটার কিউব। সো এইভাবে আমাকে স্টেপ বাই স্টেপ এই কি করতে হবে, ম্যাথটা করতে হবে। এখানে কোনো হাইট কিন্তু কাজে লাগে না, খেয়াল করছেন, এখানে যে রিভারের ডাটা দিয়ে আছে, পানির হাইট কতটুকু, লেভেল কতটুকু, এটা কোনো কাজে আসে না। তো ইনটেকের এভাবে করে ইনটেকের ডিজাইনে ম্যাথ করতে হবে। পরবর্তীতে চলে যাব আরো কিছু কনসিডারেশন যেগুলো মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কি, আমার পানি সারফেসের এত উপরে হইতে হবে, এক্সটার্নাল ফোর্স কে রেসিস্ট করতে হবে, তারপর হচ্ছে আমার পাম্পিং ইউনিট গুলা সুইটেবল হইতে হবে, তারপর হচ্ছে আমার হেড লস গুলা আমাকে মাথায় রাখতে হবে যেন বেশি হেড লস না হয়। পাইপের ভিতর পানি এমন ভাবে পাঠানো হবে যেন পাইপ নিজেই কি হবে, পরিষ্কার হয়ে যাবে। সেলফ ক্লিনিং ভেলোসিটি হচ্ছে কত, 3 থেকে 4 fps, ফিট পার সেকেন্ড, ঠিক আছে। তাহলে আমি যদি 3 থেকে 4 ফিট পার সেকেন্ডে পানিকে পাঠাই, তাহলে কি পাইপের পানি আপনিই পরিষ্কার হয়ে যাবে, পাইপটা পরিষ্কার করে দিবে। সিলেকশন অফ এ সুইটেবল স্ক্রিন, অর্থাৎ আমাকে এমন ভাবে উপরে একটা স্ক্রিন ইউজ করতে হবে যেন কি কোনো ময়লা না ঢোকে, ঠিক আছে, কোনো পলিউশন না ঢোকে। পোর্ট হোলস এট 2 or 3 ডিফারেন্ট লোকেশন, তাহলে 2টা অথবা 3টা লোকেশন আমাকে পোর্ট হোল ইউজ করতে হবে যেন আমি পরিষ্কার করতে পারি ইনটেক গুলাকে। কস্ট বেনিফিট রেশিওটা মাথায় রাখতে হবে, ঠিক আছে, যে আমি যদি গ্র্যাভিটির মাধ্যমে পানিটা নিতে পারি তাহলে গ্র্যাভিটি পাইপ ইউজ করবো, আর না হলে কিন্তু এক্সপেন্সিভ হয়ে যাবে আর কি। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে। যথেষ্ট সেফটি মেজার করতে হবে, মানে ইনশিওর করতে হবে। তারপর হচ্ছে প্রভিশন ফর ফিউচার এক্সটেনশন, অর্থাৎ ফিউচারে যদি এক্সটেন্ড করা হয়, ফিউচারে যদি আরো পানি আমাকে কি করতে হয়, সাকশন করতে হয়, তখন কিন্তু এই যেন ফিউচারে সেটাকে আরো বর্ধিত করতে পারি, জিনিসটা মাথায় রাখতে হবে।
মোটামুটি ইনটেক ডিজাইনের করার সময় আমাকে এই ক্রাইটেরিয়া গুলো মাথায় রাখতে হবে, পয়েন্টগুলো মাথায় রাখতে হবে, রাইট। এখন চলে যাবো ইনটেক নিয়ে অনেক পড়াশোনা করেছি, এখন আর ইনটেক নাই। এখন লাস্টে চলে যাব আমি পাইপে, ঠিক আছে। কয় ধরনের পাইপ আছে সেটা তো আমরা অলরেডি জেনেছি, একটা হচ্ছে প্রেসার পাইপ আর একটা হচ্ছে গ্র্যাভিটি পাইপ। সো এখানে প্রেসার পাইপের কিছু কনসিডারেশন দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে ডিউরেবিলিটি অফ পাইপ ম্যাটেরিয়াল, অর্থাৎ পাইপে যে ম্যাটেরিয়ালটা ইউজ করতেছে সেটা কতটুকু ডিউরেবল, সেটাকে 20 বছর কাজ করবে না 30 বছর না 50 বছর, সেটাই মাথায় রাখতে হবে। আর দেখা গেছে আপনার আমাদের বাংলাদেশে যে পাইপ গুলো ইউজ করে এগুলো 5 বছর 6 বছর পর কি ফেটে যায়, রিপ্লেস করতে হয়, এরকম পাইপ যেন আমরা ইউজ না করি। আর হচ্ছে স্ট্রেন্থ এন্ড থিকনেস, এটার স্ট্রেন্থটা কত হবে, পাইপটা কতটুকু স্ট্রেন্থ নিতে পারে, পাইপের থিকনেসটা কত, সেই জিনিসটা মাথায় রাখতে হবে পাইপ সিলেকশন করার সময়। এটার ইনার সারফেসটা স্মুথ কিনা, যতই স্মুথ হবে পানিটা কিন্তু তত ইজিলি কি হবে, পাস হবে। তারপর হচ্ছে নো ইফেক্ট অন ওয়াটার, ওয়াটারের উপর কোনো ইফেক্ট আনতে পারবে না পাইপে, ঠিক আছে। তারপর তো পাইপটা লাইট ওয়েট হবে, যেহেতু আমি ইজিলি ট্রান্সপোর্ট করতে পারি, আর এটাকে হ্যান্ডেলিং করে এটাকে কি লাইন করতে পারি, হ্যাঁ, মাটিটা ইয়া করে, জিনিসগুলো মাথায় রাখতে হবে। এটার ইনিশিয়াল কস্ট কম হইতে হবে, মেনটেনেন্স কস্ট কম হইতে হবে, এটার হাইড্রোলিক প্রপার্টিজ গুলো ভালো হইতে হবে। সো এগুলো সবগুলো হচ্ছে পাইপে একটা ভালো পাইপ সিলেক্ট করার জন্য যে যে ক্রাইটেরিয়া আমাকে মাথায় রাখতে হবে, এগুলো এই হচ্ছে পয়েন্ট। এখন আর কিছু পড়া দেখবো, সেগুলো হচ্ছে পাইপ মেনলি কত প্রকার, আর পাইপ গুলা কিভাবে কাজ করে, কোন ধরনের পাইপ ভালো কোন ধরনের ভালো না, জিনিসগুলো নিয়ে জানবো। চলে যাই, স্টিল পাইপ কি জিনিস। স্টিল পাইপ, এখানে কাস্ট আয়রন পাইপ দেখতেছি। স্টিল পাইপ কি, স্টিল পাইপ হচ্ছে যেটা ইয়েল্ড করা হয়, এটা হচ্ছে কিছু টিনটাকে বেঁকে এখানে কি ইয়েল্ডিং করে এটাকে কি বানানো হচ্ছে, পাইপ বানানো হচ্ছে স্টিলের প্লেট গুলাকে। আর can be made thin because the material has good flexural strength, এটাকে thin বলা হচ্ছে কেন, এই মেটেরিয়ালটার ভালোই ফ্লেক্সারাল স্ট্রেস আছে, ঠিক আছে, এটা ভালোই বেন্ডিং ক্ষমতা নিতে পারে। তারপর হচ্ছে এটার বাহিরের স্তরটাকে পেইন্ট করা যায়, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে স্টিল পাইপের কিছু বৈশিষ্ট্য। এখন দেখবো কাস্ট আয়রন পাইপ কি। কাস্ট আয়রন পাইপ হচ্ছে এটা বেশি ইউজ করা হয় সিটির মধ্যে। কাস্ট আয়রন দেখে নেন দেখতে কেমন হয়, ঠিক আছে, এটা মাটির ভিতর দিয়ে চলে যায়। এটা অনেক ডিউরেবল হয়, তারপর হচ্ছে এটার জয়নিং গুলো খুব ইজি হয়, এটা করোশনকে রেসিস্ট করতে পারে। তারপর হচ্ছে এটা সিমেন্ট মর্টার লাইনিং ফর গুড হাইড্রোলিক প্রপার্টিজ, অর্থাৎ এটা যদি সিমেন্ট মর্টার দিয়ে এটাকে কি করা হয়, এটাকে যদি কোনো কারণে যদি এটাকে জোড়া লাগাতে হয় তখন সিমেন্ট মর্টার ইউজ করা হয়, ঠিক আছে। এটার সাথে সিমেন্ট মর্টার খুব ভালো কাজ করা বলতে কাস্ট আয়রনের সাথে। সো এই হচ্ছে এই দুইটা জিনিস, একটা হচ্ছে স্টিল পাইপ, একটা হচ্ছে কাস্ট আয়রন পাইপ। আমরা আরো বিভিন্ন পাইপ নিয়ে করবো। তো লাস্টে আমরা বুঝবো যে আসলে কোন ধরনের পাইপ আমাদের জন্য উপযোগী বেশি। এটা হচ্ছে কনক্রিট পাইপ। কনক্রিট পাইপের ভালোই হাইড্রোলিক প্রপার্টিস আছে, এটার লিকেজ খুব কম, এটা লিকেজ হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। এটা অ্যালকালাইন ওয়াটার মে কজ ডিটোরিয়েশন, অর্থাৎ যদি পানিতে খাপ বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু এটা ক্ষয়প্রাপ্ত হয়, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। এইটা প্রিকাস্ট করা যায়, প্রিকাস্ট মানে এই জিনিসগুলো আগে তৈরি করে পরবর্তী সাইটে বসানো হয়। প্রিকাস্ট করার সময় আমার স্টিল কম লাগে, কিন্তু এটা কিন্তু বেশি কস্টলি, ঠিক আছে, কস্টলি। সো এটা মাথায় রাখতে হবে কনক্রিট পাইপ ইউজ করলে কি কি জিনিসগুলো হইতে পারে। এরপর অ্যাসবেস্টস সিমেন্ট পাইপ। অ্যাসবেস্টস সিমেন্ট পাইপটা কি, অ্যাসবেস্টস সিমেন্ট পাইপ হচ্ছে যদি আমি অ্যাসবেস্টস ম্যাটেরিয়াল ইউজ করি তখন এই পাইপটাকে কি বলা হয়, অ্যাসবেস্টস সিমেন্ট পাইপ। এটা অনেকটা লাইট, এটা ইজিলি কে অ্যাসেম্বল করা যায় অর্থাৎ ফিটিং করা যায়। তারপর হাই হাইড্রোলিক এফিসিয়েন্সি, রেসিস্টেন্স এগেইনস্ট করেশন, আর হচ্ছে টিউবারকুলেশন এন্ড ইনক্রুস্টেশন, অর্থাৎ এটা এক প্রকার করোশনের কারণে যে ইফেক্টটা হয় ওই গুলাকে বোঝানো হচ্ছে। এটা হচ্ছে এটার হাইড্রোলিক এফিসিয়েন্সি খুব ভালো, এটার কোরেশন ক্ষমতা খুব ভালো, মানে এটা কোরেশন হইতে পারে না, টিউবারকুলেশন হইতে পারে না, এই জিনিসটাই বলা হয়েছে ডাজন্ট হ্যাভ হাই স্ট্রেন ইন বেন্ডিং, অর্থাৎ এটা কিন্তু আবার হাই স্ট্রেন নাই, ঠিক আছে, এটা বেন্ডিং ক্ষমতা কিন্তু এটার কম। তাহলে আমরা মোটামুটি অ্যাসবেস্টস সিমেন্ট পাইপ নিয়েও জানলাম, কনক্রিট পাইপ নিয়ে জানলাম, এর আগে জেনেছি কোন দুইটা পাইপ নিয়ে, একটা হচ্ছে স্টিল পাইপ আর হচ্ছে কাস্ট আয়রন পাইপ। টোটাল এখন পর্যন্ত 4টা দেখেছি। আমরা আরো কয়েক প্রকারের দেখবো, সেটা হচ্ছে ভিট্রিফাইড ক্লে পাইপ। এটা হচ্ছে কোরোশন না এটার মধ্যে, এটা সারফেসটা খুবই স্মুথ হয়, ঠিক আছে, এটা হচ্ছে আমার হাই প্রেসার নিতে পারে না। সো মোস্টলি ইউজড ইন গ্র্যাভিটি পাইপ। সো এই ভিট্রিফাইড ক্লে পাইপ গুলা গ্র্যাভিটি পাইপ হিসাবে ইউজ করা হয়। আমরা তো দেখেছি আগে গ্র্যাভিটি পাইপ কি জিনিস। তাহলে এই
পাইপগুলো দেখতে অনেকটা এরকম। লাস্ট আরেকটা পাইপ, সেটা হচ্ছে কি পিভিসি পাইপ। পিভিসি হচ্ছে যেগুলো প্লাস্টিকের তৈরি, ঠিক আছে, এগুলো হচ্ছে লাইট ওয়েট, ইজিলি ক্যারি করা যায়। এগুলোতে কি টিউবারকুলেশন এবং ইনক্রাস্টেশন কম হয়। তারপর এটা হচ্ছে হাই টেম্পারেচার কিন্তু নিতে পারে না। তাহলে পিভিসি পাইপের একটা দুর্বলতা হচ্ছে কি এটা টেম্পারেচার সহ্য করতে পারে না। আমরা দেখেছি ছয় ছয় প্রকারের পাইপ। আমরা লাস্ট স্লাইডে এসে গেছি পাইপের, সেটা হচ্ছে আরেকটা হচ্ছে কপার পাইপ। কপার পাইপটা মোটামুটি এক্সপেন্সিভ, কিন্তু এখানে কিন্তু পরেশন ইজ লাইকলি টু অকার, এখানে কিন্তু পরেশন হয়, ঠিক আছে। তাহলে এটা এক্সপেন্সিভও, আবার এখানে পরেশনও হইতে পারে, কথাটা বলা আছে। আবার প্লাস্টিক পাইপের মধ্যে কি, প্লাস্টিক পাইপের মধ্যে কোনো পরেশন নাই, ঠিক আছে, এটা ইজিলি হ্যান্ডেল করা যায়। তারপর হচ্ছে এই বড় বড় যেখানে পানির ফ্লো বেশি, সেখানে কিন্তু এই প্লাস্টিক পাইপ আবার ইউজ করা যায় না। এবং লাস্ট যে ক্যাটাগরি সেটা হচ্ছে জিআই পাইপ, অর্থাৎ গ্যালভানাইজড পাইপ আর কি। এটা সার্ভিসিবিলিটি খুবই ভালো। এটা অ্যাসিডিক ওয়াটারের জন্য কিন্তু ভালো না, ঠিক আছে। এখানে যদি অ্যাসিডিক ওয়াটার যায় সেক্ষেত্রে গ্যালভানাইজ পাইপটা ক্ষতি হইতে পারে। সো আমাকে এই সব ক্যাটাগরির পাইপ গুলো বিবেচনা করে আমাকে মাথায় রাখতে হবে যে কোন ধরনের পাইপ ইউজ করলে আমাদের জন্য কস্ট এফিসিয়েন্ট হয়, পাইপটা ডিউরেবিলিটি দেয়, পাইপে ভালো পানি ফ্লো নিয়ে যেতে পারে, বারবার যেন আমরা পাইপটা খোলা বাঁধা করতে না হয়, ঠিক আছে। এইখান থেকে আমাদেরকে মেজার মানে ডিসিশন নিতে হবে যে কোন ধরনের পাইপ নিলে আমাদের জন্য কি সবচেয়ে বেশি উপযোগী হয়, ঠিক আছে। আমরা সিদ্ধান্ত নেব, ঠিক আছে, অ্যাজ এন ইঞ্জিনিয়ার। এখন চলে যাব পাইপের ভিতর কি কি স্ট্রেস আসতে পারে, অর্থাৎ কি কি লোড আসবে, কি কি ফোর্স কাজ করবে, এগুলো নিয়ে আমরা একটু ডিটেইলসে জানবো। হ্যাঁ, ফোর্স অ্যাক্টিং অন পাইপস। এখানে দেখবো ইন্টারনাল ফোর্স গুলা, স্ট্যাটিক হেডের জন্য অর্থাৎ পানির জন্য আমার ভিতরে কি ফোর্স অ্যাপ্লাই হয়, ঠিক আছে, কি ফোর্স ডেভেলপ হচ্ছে, এটা দিয়ে কিন্তু ম্যাথ থাকবে। আপনারা SM1 এ অলরেডি এই জিনিসগুলো দেখেছেন। SM1 মানে স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস 1 এ, যে পাইপের ভিতর কি কি প্রেসার ডেভেলপ হয়, কি কি ফোর্স আসে। আমরা আবার এই সমীকরণগুলো দেখবো। একটা হচ্ছে হুপ স্ট্রেস, আর একটা হচ্ছে লংজিটিউডিনাল অথবা টেনসাইল স্ট্রেস। হুপ স্ট্রেসটা কি, যখন আমি একটা পাইপকে কাটবো, অর্থাৎ যখন একটা পাইপের ক্রস সেকশন আমরা নিব, পাইপটার ডায়ামিটার হচ্ছে ডি, পাইপের মধ্যে পি হচ্ছে ওয়াটার প্রেসার, অর্থাৎ পানির কারণে পানি আপনার দেখেন প্রেসারটা কোন ডাইরেকশনে দিচ্ছে, পানির প্রেসারটা হচ্ছে ক্রস সেকশন বরাবর। সো ক্রস সেকশন বরাবর যদি প্রেসারটা আসে, ক্রস সেকশন বরাবর যদি আমি স্ট্রেসটা নিই, সেটা হচ্ছে হুপ স্ট্রেস। আর যদি পানিটা যদি লম্বালম্বি ভাবে যায়, অর্থাৎ পাইপ বরাবর যায়, সে বরাবর যে স্ট্রেসটা নিব সেটাকে বলা হচ্ছে টেনসাইল স্ট্রেস অথবা লংজিটিউডিনাল স্ট্রেস। তো এই দুটো জিনিস মিক্স করবেন না, এটা হচ্ছে ক্রস সেকশনের জন্য আর একটা হচ্ছে লম্বালম্বির জন্য। তাহলে দেখি, এটা এখানে এটাকে থিকনেস বলা হচ্ছে টি, পাইপের থিকনেস, টিটা হচ্ছে পানির প্রেসার, আর ডিটা হচ্ছে কি এটা ডায়ামিটার। তাহলে আমার এসএইচ অর্থাৎ এসএইচ কে হুপ স্ট্রেস হিসেবে ডিনোট করা হচ্ছে, এসএইচ ইকুয়াল টু PD/2T। তাহলে এই সমীকরণটা আপনাকে মাথায় রাখতে হবে, প্রেসার ডায়ামিটার ইনটু থিকনেস ডিভাইডেড বাই 2T, অর্থাৎ থিকনেস কে দিয়ে ভাগ দিয়ে দিব, এখানে 2। আর এটার সাথে এটা কম্পেয়ার করেন, দেখেন এখানে এই এটা হাফ হয়ে যায়, অর্থাৎ এটার অর্ধেক হয়ে যায়। লংজিটিউডিনাল স্ট্রেস হচ্ছে কি হুপ স্ট্রেসের আরো হাফ হাফ হয়ে যায়, ঠিক আছে। তাহলে এখানে 2 আছে, এখানে কি 4 হয়ে গেল, হাফ দিয়ে গুণ দিয়ে দিলাম। সো পার্থক্য এই জায়গায়, এটা PD/2T, এটা PD/4T। সো এখানে খেয়াল করেন, এখানে আপনার প্রেসারটা যাচ্ছে এই মুখে, আর এখানে এসএনটা বের হচ্ছে বাহিরে। সো এই দুইটাকে কম্পেয়ার করতে গেলেই তখন কি আপনার স্ট্রেসটা এভাবে বের হয়ে যায়, ঠিক আছে, এদিকে এদিকে। তাহলে দুই দুই পাশ দিয়ে আসতেছে না, সো দুই পাশকে আমার রেসিস্ট করার জন্য এটাকে কি 2 দ্বারা ভাগ করতে হয়। সো PD/2T হচ্ছে আমার কি স্ট্রেসের মান। আর এখানে একটু খেয়াল করেন, এখানে বের যে হচ্ছে আমাকে যে বের হচ্ছে বলতে আমার পাইপে যে আমাকে স্ট্রেসটা দিচ্ছে সেটা হচ্ছে P/πd²/4, অর্থাৎ প্রেসারকে আমি প্রেসার ইনটু এরিয়া, রাইট। আর এখানে দেখেন, এখানে যে হুপ স্ট্রেসটা আসতেছে সেটা হচ্ছে কি, আচ্ছা ভুল বললাম, এই যে কালো কালো যে ডিনোট করা পানিটা যাচ্ছে সেটা হচ্ছে P ইনটু এরিয়া, রাইট। আর এখানে যে দাগটা বের হচ্ছে অর্থাৎ স্ট্রেস যেটা বের হচ্ছে সেটা হচ্ছে ST দ্বারা ডিনোট করা হচ্ছে সেটাকে। তাহলে ST/d/T, এটা পুরাটার মান। তাহলে এখান থেকে ST এর মান আসে PD/4T। তো আমাকে মেইনলি এই দুটা ইকুয়েশনে মাথায় রাখতে হবে, এটা দুটা ইকুয়েশন দিয়ে ম্যাথ অবশ্যই পরীক্ষা থাকবে। হ্যাঁ, একটা হচ্ছে হুপ স্ট্রেস আর একটা হচ্ছে কি লংজিটিউডিনাল স্ট্রেস। সো এটা হচ্ছে আমি ইন্টারনাল ফোর্সের জন্য পেলাম, এখানে এক্সটার্নাল ফোর্সের জন্য পাবো, ব্যাক ফিলিং এর জন্য পাবো। আমরা এখন আস্তে আস্তে জানবো ওইগুলো কি জিনিস।
ইন্টারনাল ফোর্সের জন্য তাইলে পেলাম দুই ধরনের স্ট্রেস, একটা হচ্ছে হুক আর একটা হচ্ছে লঞ্জিটিউডিনাল। শেষ। এখন চলে যাব আরেকটা মেকানিজম, যেটা হচ্ছে ওয়াটার হ্যামারটা কি জিনিস। এটা আসলে স্ট্রেসের সাথে কোনো হ্যাঁ, এটা স্ট্রেসের সাথে মোটামুটি রিলেটেড। ওয়াটার হ্যামারটা হচ্ছে, খেয়াল করেন, একটা পাইপ যখন বন্ধ আছে তখন এটাতে কোনো এফেক্ট নাই, খেয়াল করছেন, পাইপের গায়ে কোনো এফেক্ট নাই। পাইপটাকে আমি ভ্যালভ খুলে দিলাম, ভ্যালভ মানে পাইপের মুখটা আমি খুলে দিলাম, ঠিক আছে, পানি যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, পানির ফ্লো হচ্ছে, হঠাৎ করে আমি ভ্যালভটা বন্ধ করে দিলাম। হঠাৎ করে যখন আমি ভ্যালভ বন্ধ করে দিলাম, এখানে যে পানি যাচ্ছে এই পানিটা কি হবে, হঠাৎ করে এই জায়গায় একটা ইম্প্যাক্ট তৈরি করবে পাইপের গায়ে, ঠিক আছে, দেখেন এই প্রথম অংশে ইম্প্যাক্ট করে দিচ্ছে, একটা প্রেসার তৈরি করছে অতিরিক্ত, কারণ আমি হঠাৎ করে একটা পানিকে হুট করে বন্ধ করে দিতে পারি না, একটা সিস্টেমে এটাকে বন্ধ করতে হবে। হ্যাঁ, তো এখানে যে একটা প্রেসার ক্রিয়েট হয়েছে, এই প্রেসারটা আস্তে আস্তে পাইপের সব জায়গায় আপনার ইম্প্যাক্ট করে যাবে, এই পানিটা সব জায়গায় ইম্প্যাক্ট ফেলবে। এই ক্ষেত্রে পাইপ কেটে যেতে পারে, ঠিক আছে, পাইপ ডেকে যেতে পারে, লিকেজ হতে পারে পানি, এটাকে বলতেছে ওয়াটার হ্যামার। পানির জেনারেল ফ্লোকে যদি বন্ধ করে দিই হুট করে, তাহলে আমার ওয়াটার হ্যামারটা হবে। তো আমাকে মেইন মেকানিজমটা জানতে হবে, ওয়াটার হ্যামারটা কিভাবে বন্ধ করা যায়। তো ওয়াটার হ্যামারটা যদি আসে, আমাকে প্রথমেই চারটা ফিগার রেখে দেখাতে হবে ওয়াটার হ্যামার কিভাবে তৈরি হয়। তারপর আমি দেখাবো যে সলিউশন, কিভাবে ওয়াটার হ্যামার বন্ধ করতে পারি। তো বেসিক্যালি খেয়াল করেন এখানে কি করলাম, পানিটা এই মুখ দিয়ে যাচ্ছে, রাইট, তো পানিটা এই মুখ দিয়ে যাচ্ছে, আমি হঠাৎ করে ভ্যালভ বন্ধ করে দিলাম। ভ্যালভ যেহেতু বন্ধ করলাম, আমার এই জায়গায় কি চাপটা আসার কথা, হ্যাঁ, এই জায়গায় চাপটা আসবে। এখন চাপটাকে কিভাবে রেসিস্ট করবো একটু দেখি। এখানে আমি একটা চেম্বার লাগাইলাম, এটাকে বলা হচ্ছে এয়ার চেম্বার, যেখানে এয়ারকে ইনট্র্যাক্ট করা হলো। এয়ারকে ইনট্র্যাক্ট মানে বাতাসকে আমি জমায় রাখলাম এই জায়গায়, ঠিক আছে, এই চেম্বারে কি হলাম, বাতাস ইচ্ছা মতো জমায় রাখলাম। তো যখন আমি এখানে ট্যাপটা বন্ধ করলাম, আমার পানিটা কি এই জায়গায় আসতে চাইবে, ঠিক আছে, যেহেতু এই জায়গায় একটা প্রেসার ক্রিয়েট হলো, পানিটা এই জায়গায় আসবে। তো এই জায়গায় পানিটা আসার পর দেখা হলো এখানে কি, এখানে কোনো বাতাস নাই, ঠিক আছে, সরি, এখানে কোনো পানি নাই। এই বাতাসটা কিন্তু কোনো দিক দিয়ে যেতে পারতেছে না, তো পানিটা আপনি এখানে এসে কম্প্রেসড হবে বাতাসের কারণে। বাতাসটা কি করবে, আপনার কি কম্প্রেস হয়ে পানিটাকে কি করে দিবে, মানে পানির প্রেসারটা অটোমেটিক কমাই দিবে। তো এই বাতাসটা কি মোটামুটি কম্প্রেসারের মতো কাজ করতেছে। তো এটাকে বলা হচ্ছে কি ওয়াটার হ্যামার এলিমিনেটিং করার একটা প্রক্রিয়া। আমি এয়ার চেম্বারটা ইউজ করে কি করতে পারি, পানিটাকে এখানে যে প্রেসারটা ক্রিয়েট হয় সেটাকে ইনস্ট্যান্টলি কমায় ফেলতে পারি। তাহলে যদি কোশ্চেনে আসে যে কিভাবে ওয়াটার হ্যামারটা রেসিস্ট করা যায়, ঠিক আছে, তখন আমাকে বলতে হবে যে এয়ার চেম্বার ইউজ করে পানিটাকে কি করা হয়, রেসিস্ট করা হয়। তো আমাকে এই ডায়াগ্রামটা একে বুঝাই দিতে হবে, ঠিক আছে, সুন্দর করে কিভাবে কিভাবে আঁকা হয়েছে, এভাবে করে ডিরেকশন গুলো দেখা দিতে হবে যে পানিটা কোন ডিরেকশনে যাচ্ছে। তো এয়ার চেম্বারে কি করে পানির প্রেসারটাকে ড্যামেজ করে দেয়, তো এইভাবে পাইপটা সুরক্ষিত থাকে। এই হচ্ছে মেকানিজম। এখন আমরা আরেকটা ক্যাটাগরির কি দেখবো, আরেকটা ক্যাটাগরির ফোর্স দেখবো, যেটা হচ্ছে পাইপের মধ্যে ক্রস সেকশন থাকার কারণে ওইখানে কি আপনার কিছু ফোর্স তৈরি হয়, ঠিক আছে। বিভিন্ন আমি একটা পাইপ ইচ্ছা মতো চাইলে বাগাতে পারি না, আমাকে অনেক কিছু জিনিস কনসিডার করে পাইপটাকে বাগাতে হবে। এক্ষেত্রে আমি মোমেন্টাম কনজারভেশন রুল এবং বার্নৌলি ইকুয়েশন অলরেডি আপনারা জানেন যে এগুলো কি জিনিস। মোমেন্টাম কনজারভেশন হচ্ছে ভরবেগের সংরক্ষণের সূত্র, এবং বার্নৌলি ইকুয়েশন এই দুটোকে কম্বাইন করে ক্যালকুলেশন করে আমি পাইপটাকে বাগাতে হবে। সো যেখানে আমি ক্রস সেকশন আসতেছে পাইপে, যেখানে বাঁকাচ্ছি সেই জায়গায় এই দুটো সূত্র ইউজ করতে হবে। হ্যাঁ, এগুলো ডিটেলস এখানে আর দেওয়া নাই, একটু পর্যন্ত জানলেই হবে। পরবর্তী যেটা হচ্ছে সেটা হচ্ছে টেম্পারেচারের কারণে, অনেক সময় টেম্পারেচারের কারণে পাইপের মধ্যে প্রেসার ডেভেলপ হয়, আর সেটার মান হচ্ছে স্ট্রেস ইকুয়াল টু ই সিগমা ডেলটি। এখানে ইটা হচ্ছে মডিউলাস অফ ইলাস্টিসিটি পাইপের, আর সিগমা হচ্ছে থার্মাল কোএফিসিয়েন্ট, হ্যাঁ, আর ডেলটিটা হচ্ছে কি এই টেম্পারেচার চেঞ্জ, আগে কত ছিল এখন কত। মোটামুটি এখানে এই ইকুয়েশনে তিনটা মান বসালেই কি করবো, এই টেম্পারেচার চেঞ্জের জন্য যে স্ট্রেসটা ডেভেলপ হয় সেটা বের হবে। এই হচ্ছে কি আমার তিন ধরনের কি গেল, তিন ধরনের কোর্সের কথা বলা হলো পাইপে। লাস্ট যেটা আছে সেটা হচ্ছে একটু, সেটা একটু ডিপ। এখানে আমার 5 ধরনের সূত্র পাবো, এটা একটু মাথায় রাখতে হবে। সূত্রগুলো কি, এক্সটার্নাল ফোর্সের কারণে পাইপের মধ্যে কি সমস্যা হতে পারে, যে পাইপে এক্সটার্নাল মানে বাহির থেকে যদি কোনো ফোর্স আসে সেক্ষেত্রে পাইপ ডেকে যেতে পারে, লিকেজ হতে পারে। এখন এই বাহিরের থেকে যে ফোর্স আসছে সেটাকে বলা হচ্ছে ব্যাকফিল। একটা হচ্ছে ব্যাকফিলের কারণে, ব্যাকফিল মানে আমি আমি একটা সুইটেবল পজিশনে আমি পাইপটাকে রাখলাম না, হ্যাঁ, আমি হুট করে মনে করেন যে এই জায়গায় পাইপটাকে দিয়ে দিলাম, তাহলে পাইপটার মধ্যে কি এক ধরনের প্রেসার আসবে, যে এটা পাইপ এখানে মাটির উপর
গাড়ি যাচ্ছে, মাটির উপর গাছপালা থাকতে পারে, কোনো স্ট্রাকচার বিল্ডিং থাকতে পারে, তো এটার লোডটা সোজাসুজি এই পাইপে এসে যাবে। এটাকে বলা হচ্ছে এক্সটার্নাল ফোর্স। ঠিক আছে, ফোর্সের কারণে যে প্রেশারটা হচ্ছে পাইপে। তো বেসিক্যালি সেটাকে কিভাবে ডিনোট করা হচ্ছে, ডাব্লিউ দিয়ে। ডাব্লিউ ইকুয়াল টু পি মাইনাস 2F। এখন আমাকে জানতে হবে পিটা কি, 2F টা কি। খেয়াল করে দেখেন, মাটির উপর থেকে যে চাপটা আসছে সেটাকে পি দ্বারা ডিনোট করা হচ্ছে, আর আমার এই যে রেসিস্টেন্স ফোর্সটা দিচ্ছে এই মাটি, এই চাপটা আসতেছে, ঠিক আছে, এটাকে তো রেসিস্ট করতে হবে। এই রেসিস্টেন্স ফোর্সটাকে এফ বলা হচ্ছে। সো এই পাশ দিয়ে এফ আসবে, আবার এই পাশ দিয়ে এফ আসবে, এই ফাইভটা থাকার কারণে। তো এটাকে বলা হচ্ছে কি, ডাব্লিউ ইকুয়াল টু পি মাইনাস টুয়াইস এফ। অর্থাৎ এই পাইপের জন্য যে ফোর্সটা, অর্থাৎ যে এক্সটার্নাল ফোর্সটা, সেটাকে দেওয়া হবে ডাব্লিউ। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু পি মাইনাস টুয়াইস এফ। এই ইকুয়েশনটা আপনাদেরকে মনে রাখতে হবে যে ব্যাক ফিলিং এর জন্য কিভাবে লোডটা আসে আর কি, কিভাবে লোডটা ক্যালকুলেশন করে। সো ডাব্লিউ ইকুয়াল টু পি মাইনাস টুয়াইস এফ। হ্যাঁ, এই ইকুয়েশনটা মনে রাখতে হবে। এখানে দেখেন ফোর্সের জন্য তিনটা পয়েন্ট। একটা হচ্ছে পাইপের রিজিডিটি লাগবে, পাইপের রিজিডিটি কেমন, তারপর হচ্ছে ম্যাটেরিয়ালটা কেমন। আমি যে ল্যান্ড ফিল করলাম এইটা যদি ক্লে টাইপের হয় তাহলে প্রেসার বেশি আসবে, যদি এখানে স্যান্ডি টাইপ হয় তাহলে প্রেসার কম আসবে। ঠিক আছে, তারপর হচ্ছে আমার বেডিং ক্যারেক্টারটা কেমন, পাইপটাকে আমি কিভাবে কোন অ্যাঙ্গেলে আমি শোয়াচ্ছি, ঠিক আছে, মানে লে করতেছি, সেটা হচ্ছে মেইন কথা। তিনটা কন্ডিশনকে মাথায় রেখে আমার প্রেসার গুলা কি কম হবে বেশি হবে সেটাই ডিনোট করবে। তাহলে ব্যাক ফিলের কারণে যে এক্সটার্নাল ফোর্স আসছে সেটার মান ডাব্লিউ ইকুয়াল টু পি মাইনাস টুয়াইস এফ। এটাই একটু জানলাম এই ইকুয়েশনে। পিটা হচ্ছে মাটির উপর থেকে যে চাপ আসবে, আর এটাকে রেসিস্ট করার জন্য পাইপের দুই সাইড দিয়ে কি দুইটা রেসিস্টেন্স ফোর্স আসবে, সেটাকে বলা হচ্ছে এফ। আর এটা হচ্ছে এইচ, মানে এই হাইটে আমার কি মাটিটা আছে, এই জন্য এটাকে এইচ বলা হচ্ছে। অর্থাৎ এই হাইটে আমার পাইপটাকে নিয়ে যাওয়া হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে পাইপের হাইট। এখন যাই, আরো 5টা সূত্র আমরা দেখবো এটা ছাড়াও। সেটা হচ্ছে যদি পাইপটা রিজিড হয় সেক্ষেত্রে এই যে লোডটা হবে, ঠিক আছে, সেক্ষেত্রে যে লোডটা তৈরি হবে সেটা হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু সি গামা বি স্কয়ার। এখানে সিটা হচ্ছে কোএফিসিয়েন্ট, ঠিক আছে, লোড ক্যালকুলেশন কোএফিসিয়েন্ট, সেটা এই টেবিল থেকে পাবো। এখন টেবিলটা কিভাবে এই মানগুলো পাবো সেটাও আসতেছি পরে। তাহলে পাইপটা যদি রিজিড হয়, অর্থাৎ পাইপটাকে যদি কোনো কারণে বাঁকানো না যায়, সেক্ষেত্রে সেটাকে বলা হচ্ছে রিজিড পাইপ। আর পাইপটাকে যদি মানে একটু ফ্লেক্সিবলি করা হয়, ঠিক আছে, যেমন পিভিসি পাইপ হচ্ছে ফ্লেক্সিবল, সেটাকে বাগানো যাবে, চাপ দেওয়া যাবে। তাহলে পাইপটা যদি ফ্লেক্সিবল হয় সেক্ষেত্রে আমি এই ইকুয়েশনটা ইউজ করব লোড বের করার জন্য। সেটা হচ্ছে সি গামা বি ইনটু ডি। 4টা জিনিস আমাকে জানতে হবে, রাইট। এখানে গামাটা হচ্ছে ইউনিট স্পেসিফিক ওয়াইড, সরি গামাটা হচ্ছে স্পেসিফিক ওয়াইড, অর্থাৎ ওই ওই মাটির স্পেসিফিক ওয়াইড কত সেটা বসা দিলে আমি গামাটা পেয়ে গেলাম। হ্যাঁ, আর বিটা হচ্ছে আমার এই থিকনেসটা, যে ব্রেক ফিল করার জন্য আমি মাটি কতটুকু কাটলাম সেই থিকনেসটা হচ্ছে বি। আর ডিটা হচ্ছে কি, এখানে ডিটা হচ্ছে পাইপের ডায়ামিটার, রাইট। তাহলে আমার বিও জানলাম, আমার গামাটাও জানলাম। গামাটা হচ্ছে কি স্পেসিফিক ওয়াইড, এটা অবশ্যই মাটির জন্য দেওয়া থাকবে অথবা কোশ্চেনে দেওয়া থাকবে। কিন্তু সিটা কি জিনিস, সিটা হচ্ছে কোএফিসিয়েন্ট, সেটা আমাকে এই টেবলটা ইউজ করে বের করতে হবে। খেয়াল করেন, আমাকে প্রথমে বের করতে হবে এইচ বাই বি। এইচ বাই বি বলতে আমাকে বোঝাচ্ছে যে পাইপটার হাইট কত, কত হাইটে বসানো হয়েছে, এই হাইট ডিভাইডেড বাই এই বি। তাহলে আমি এই মানটা বের করে ফেললাম, এটা কত আসলো। সাপোজ আমার এই হাইট এবং বি এই দুটা রেশিও করে আসছে 1.5, তার মানে আমার 1 এবং 2 এর মাঝখানে একটা বিন্দু নিব আমি, ঠিক আছে। এখানে এরপর আমি দেখলাম যে আমি যে মাটিটা ইউজ করছি এই মাটিটা কিসের, এটা কি স্যান্ড, গ্রাভেল, নাকি স্যাচুরেটেড টপ সয়েল, নাকি ক্লে, নাকি স্যাচুরেটেড ক্লে। কোন ক্যাটাগরি, আমাকে 4টা ক্যাটাগরিতে ফেলে দিতে হবে। এই 4টা ক্যাটাগরিতে সাপোজ আমি এটা পেলাম স্যান্ড, স্যান্ড টাইপের কি মাটি, তাহলে আমাকে এই এই কলামটা ইউজ করতে হবে। যদি আমি পাই ক্লে টাইপের মাটি তখন আমাকে এই কলাম ইউজ করতে হবে। তাহলে এই যে 1.5 পেলাম, আমি 1.5 এসে যদি আমার ক্লে টাইপের মাটি হয় তাহলে এই দুটার মাঝখানের মানটা আমি বের করে ফেলবো ইন্টারপোলেশন করে, রাইট। আর যদি স্যান্ড টাইপের মাটি হয় তখন আমি এই দুটার মাঝখানে, অর্থাৎ 1.5 এর জন্য এসে কি করলাম, এই দুটার মাঝখানে মানটা বের করে ফেলবো। এভাবে আমি কি পেলাম, সি এর মানটা পেলাম। তো এখানে সি এর মান বসায় দিয়ে কি করব, আমি যে লোডটা তৈরি হবে ব্যাকফিলের জন্য সেই লোডটা বের করতে পারবো কিসের, রিজিড পাইপ এবং ফ্লেক্সিবল পাইপের জন্য। এবার দেখি অন্য কোনো কন্ডিশন আছে কিনা পাইপের জন্য। হ্যাঁ আছে, সেটা হচ্ছে ইনভেনমেন্ট কন্ডিশন, অর্থাৎ মাটির বৈশিষ্ট্যের উপর ডিপেন্ড করে কিন্তু আমার ইকুয়েশন ইউজ হয়। সেটা হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু
সিপি গামা ডি স্কয়ার। এখানে সিপিটা হচ্ছে আরেকটা টেবল, ঠিক আছে। এটা হইতেছে কি, যদি আমার রিজিড পাইপ হয় সেক্ষেত্রে একরকম, যদি ফ্লেক্সিবল পাইপ হয় সেক্ষেত্রে একরকম। এর ইনভেন্টমেন্ট কন্ডিশন হচ্ছে মাঠটা কি প্রকার, এটা আর একটা ইকুয়েশন। ইকুয়েশন দিয়ে আমি লোডটা বের করতে পারি। এখন আমাকে এই ডায়ামিটারটা লাগবে পাইপে, গামা বলতে স্পেসিফিক ওয়াইডটা লাগবে, আর সিপি লাগবে। সিপিটা কিভাবে বের করবো, এই যে টেবলটা দেখেন, টেবলে প্রথমে হাইটটা আমাকে জানতে হবে যে কত হাইটে পাইপটা নিয়ে যাওয়া হলো। তাহলে এইচটা জানলাম, তারপর হচ্ছে পাইপের ডায়ামিটার দিয়ে ভাগ দিয়ে দিলাম, তাহলে আমি এই কলামের যে কোনো একটা মান বের করলাম। সাপোজ আমার হাইট এবং এই ডায়ামিটার দিয়ে ভাগ দেওয়ার ফলে আমার মান আসছে কত, 4, ডাইরেক্ট 4 এসে গেছে। তাহলে আমাদের কষ্ট করতে হবে কম, কারণ আমি সরাসরি মান পেয়ে যাবো এখান থেকে। এখন আমার পাইপটা কিসের, রিজিড ছিল না ফ্লেক্সিবল ছিল সেটা বের করতে হবে। সাপোজ আমি মনে করলাম যে পাইপটা রিজিড, হ্যাঁ, পাইপটা রিজিড ইউজ করছি, অর্থাৎ কাস্ট আয়রন পাইপ ইউজ করছি। তো তাহলে আমি এটা রেশিও যে 4 পেলাম, এই বরাবর এসে গেলাম, আমার মানটা পেলাম 6.7, অর্থাৎ আমার সিপি এর মান হবে 6.7, এখানে বসাই দিব। এভাবে আমি কি করলাম, ইমপ্রেগমেন্ট কন্ডিশনের জন্য আমি লোডটা বের করে ফেলতে পারলাম। লাস্টে যেটা আছে সেটা হচ্ছে আমার এই পাইপের উপর যদি কোনো কনসেন্ট্রেট লোড পড়ে সেটা কিভাবে বের করব। কোনো কনসেন্ট্রেট লোড পড়লে সেটা কিভাবে বের করতে হবে, এই সমীকরণটা দিয়ে। আর যদি কোনো ডিস্ট্রিবিউটেড লোড পড়ে, অর্থাৎ ডিস্ট্রিবিউটেড বলতে এই পাইপের উপর একটা বিল্ডিং পড়ে গেছে, তো এই বিল্ডিংটার ক্রস সেকশন আমাকে নিয়ে নিতে হবে। হ্যাঁ, বিল্ডিংটার লেন্থ কত ছিল, হাইট কত ছিল, তো এটার মাধ্যমে আমি কি এই লোডটা বের করতে পারবো যে পাইপের উপর কত লোড আসে। আর যদি কনসেন্ট্রেটিক লোড, অর্থাৎ এই পাইপের উপর একটা সাপোজ ইলেকট্রিক্যাল পোল পড়ে গেল আমার, হ্যাঁ, বৈদ্যুতিক একটা খুঁটি পড়ে গেল, তাহলে আমার এই পাইপের উপর কি পরিমাণ প্রেসার আসবে সেটা বের করতে হবে। এখন আসি কিভাবে বের করি। সূত্র হচ্ছে কনসেন্ট্রেট লোড জন্য, অর্থাৎ যদি কোনো ইলেকট্রিক্যাল পোল পড়ে সেক্ষেত্রে সূত্র হচ্ছে W equal to C1 P ইনটু I বাই L। ঠিক আছে, তাহলে এই জিনিসটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, আমরা ছিলাম এখানে যে W equal to C1 P I বাই L, আমাকে এই মানগুলো জানতে হবে। এখানে এটা হচ্ছে ইম্প্যাক্ট ফ্যাক্টর, অর্থাৎ যদি হাইওয়ের জন্য হয় আই এর মান 1.5, যদি রেলওয়ের জন্য হয়, যদি রেলওয়ের নিচে আমি এই পাইপটা নিয়ে যাই সেক্ষেত্রে আমার 1.75 ইউজ করতে হবে। যদি কোনো এয়ারপোর্টের জন্য ইউজ করি সেক্ষেত্রে এটার মান 1 বসাতে হবে। সো আই এর মান তিনটাই ফিক্সড, সো আই নিয়ে টেনশন নাই। এলটা কি, এলটা হচ্ছে পাইপটার কতটুকু পর্যন্ত আমি ডাইমেনশন নিলাম, হ্যাঁ, সেটা হচ্ছে এল। সাপোজ আমি 10 ফিটের জন্য নিলাম, ঠিক আছে, সো 10 ফিট হইতেছে আমার এল এর মান, আই গেল এল গেল। এখন পিটা কি জিনিস, পিটা হচ্ছে আমার এইখানে যে ইলেকট্রিক্যাল পোলটা আছে আমাকে এইটাই লাগবে, এটার ওয়াইডটা কত, ঠিক আছে, এই পোলটার। তো পিটাকে জানতে হবে আমাকে, পিটা কি জিনিস, ঠিক আছে। পিটা হচ্ছে কি, এই পি, এইটার লোড, এই পি এর মানটা বসাই দিব। তারপর হচ্ছে C1, C1টা কোথেকে পাবো, C1টা সেম এই টেবল ইউজ করে পাবো। দুটাই ফিগারে দেখেন সি আছে। আর এখানে একটু খেয়াল করেন, এখানে ডি লাগবে, ডি মানে এই পাইপের ডায়ামিটারটা লাগবে, C1 লাগবে, আই লাগবে, পি লাগবে। সো আমার টেনশন টেনশন কি, আমার কোনো টেনশন নাই, ঠিক আছে, যদি আমি এই টেবলটা জানি। এখানে দেখেন পিটা কি, ঠিক আছে, বুঝলাম যে এখানে যে ইলেকট্রন পোল ছিল এটা হচ্ছে পি এর মান। হ্যাঁ, সরাসরি এই পোলটার ওয়াইড বসাই দিলেও হয়ে যায়, কিন্তু এটার বেলায় কি করব, এই ডিস্ট্রিবিউটেড লোডের জন্য আমরা তো জানি ডিস্ট্রিবিউটের জন্য কি হয়, আমাকে পুরাটার এরিয়াটা বের করে ফেলতে হবে, রাইট। অর্থাৎ আমি এই লেংথকে যদি আমি এইটা দিয়ে গুণ করে দিই, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ যদি আমি গুণ করে দিই, আমি এই পুরাটার এরিয়া পেয়ে যাব। এই এরিয়াটাই হইতেছে কি, এই ইউনিফর্ম লোডের পি, ঠিক আছে। সো এইটা পুরাটার ওয়াইডটা আমি কি করে দিতে পারি, এই পি এর জায়গায় বসা দিতে পারি। হ্যাঁ, আরেকটা জিনিস, আমি এই দুটা এরিয়া গুণ করলেই হবে না, আমাকে প্রতি এরিয়াতে কত লোড কাজ করতেছে সেটা এজিউম করে নিতে হবে, ঠিক আছে। যে এই বিল্ডিং এ প্রতি ফিটে, অর্থাৎ প্রতি মিটার স্কয়ার অথবা প্রতি ফিট স্কয়ারে কতটুকু লোড কাজ করতেছে সেটা জানতে হবে। সো সাপোজ আমি মনে করলাম যে প্রতি ফিট স্কয়ারে আমার 5 এলভি কাজ করে, ঠিক আছে, তাহলে এটার জন্য যে এরিয়াটা পেলাম, সাপোজ এদিকে পেলাম 10 ফিট, এদিকে পেলাম 5 ফিট, অর্থাৎ 50 ফিট পেলাম। 50 ফিটের সাথে আমি 5 এলভি গুণ করে দিব, সো এভাবে আমি পিটা পেয়ে যাবো, ওই পিটা এখানে বসাই দিতে হবে। তো এটা হচ্ছে যে আমার ইউনিফর্ম লোডের জন্য, আর এটা হচ্ছে কনসেন্ট্রিক লোডের জন্য। তাহলে টোটাল আমরা ডাব্লিউ এর কয়টা মান পেয়েছি, 5টা মান পেয়েছি। এগুলো আমাকে জানতে হবে বিভিন্ন মানে কন্ডিশনের জন্য আর কি। হ্যাঁ, সেম ভাবে এখানে একটা জিনিস স্কিপ করলাম, সেটা হচ্ছে এই যে C1টা কিভাবে বের করব। হ্যাঁ, এটা C1 অথবা সিএল কিছু একটা হইতে পারে, যাই হোক, এই লোড কোফিসিয়েন্টটা কিভাবে বের করব, যেহেতু লোড কোফিসিয়েন্ট বলা হয়েছে তাহলে এটাকে সিএল হিসেবে কাউন্ট করেন। হ্যাঁ, এটা C1 না, এটা সিএলই হবে। এখন আসি,
এখানে প্রথমে আমাকে বের করতে হবে এল বাই টুয়াইস এইচ অথবা ডি বাই টুয়াইস এইচ, অর্থাৎ ডিটা কি জিনিস ছিল, এখানে ডিটা ছিল এটা ডায়ামিটার, আর এইচটা ছিল কি এটার হাইটটা, হ্যাঁ পোলের হাইটটা, অথবা এল বাই টুয়াইস এইচ করবো, এলটা ছিল কি এটা লেংথটা, এই লেংথকে আমি কি 2h দ্বারা ভাগ করবো, 2h মানে এটা হাইট কতটুকু ছিল, তাহলে আমি এই কলামটা পেলাম 0.1 0.2 0.3, এই কলামটা পেলাম। সেম ভাবে আমি এল বাই টুয়াইস এইচ করলাম, তাহলে এদিকে এল বাই টুয়াইস এইচ, এদিকে এল বাই টুয়াইস এইচ, সো আমার মান আসলো সাপোজ 1, তাহলে আমি 1 এখানে রাখলাম, এদিকে 1 আসলো, এই দুইটা 1 কোন জায়গায় ইন্টারসেক্ট করছে সেটাই হচ্ছে আমার সিএল এর মান, বুঝা গেছে? সাপোজ আমার এল বাই টুয়াইস এইচ এর মান আসছে 1.5, এদিকে এল বাই টুয়াইস এইচ এর মান আসছে 1.5, সো 1.5 দুইটাই এক জায়গায় কোথায় ইন্টারসেক্ট করছে সেটাই হইতেছে আমার কি সিএল এর মান। তো সিএলটা এভাবে বসাই আমি ডাব্লিউ এর মান বের করতে পারি। আমার আর কিছু স্লাইড আছে লেকচার 5 এর জন্য, সেটা হচ্ছে আমার পাইপটা কিভাবে মানে বসাবো, শোয়াবো, ঠিক আছে? পাইপটাকে মাটির ভিতর শোয়ানোর জন্য আমার কিছু জিনিস মাথায় রাখতে হবে। প্রথমে একটা প্ল্যান লাগবে, আমার প্ল্যানটা কি কি হইতে হবে, মানে রোডের ভিতর আমার স্ট্রিটের মধ্যে মানে পাইপটা কিভাবে যাবে, প্রথমে একটা প্ল্যান দরকার, ঠিক আছে? সঠিক একটা প্ল্যান দরকার, আমাকে অ্যালাইনমেন্ট গুলো ঠিক করতে হবে, তারপর হচ্ছে আমাকে কিভাবে মাটিটা কাটবো সেই জিনিসটা জানতে হবে, তারপর হচ্ছে আমার এই মাটিটা কাটার পর বটমটা কিভাবে তৈরি করবো মাটির সেই জিনিসটা জানতে হবে, পাইপটাকে কিভাবে মানে আস্তে আস্তে মাটির সাথে কন্ট্যাক্ট করাচ্ছি সেই জিনিসটা জানতে হবে, পাইপের মেকানিজম শোয়ানোর মেকানিজমটা জানতে হবে, একটা পাইপের সাথে আরেকটা পাইপ কিভাবে জয়েন করাবো যেন জয়েন্টে কোনো ধরনের ছিদ্র না থাকে সেটা মাথায় রাখতে হবে, ব্যাক ফিলটা ঠিক মতো করতে হবে, পাইপগুলা টেস্টিং করতে হবে, সব পাইপ লে আউট করার সময় আমাকে এই কনসিডার গুলা মাথায় রাখতে হবে, রাইট? এখন আমি চলে যাব পাইপ নিয়ে আরো কিছু কথা। এই পাইপে তো অবশ্যই ভ্যালভ আছে, ভ্যালভ গুলা কেন রাখবে? পাইপের মধ্যে পানিটাকে কি করার জন্য, পানিটাকে কন্ট্রোল করার জন্য আমাকে ভ্যালভ ইউজ করা হয়, ঠিক আছে? পাইপের পানি বন্ধ করে দেওয়ার জন্য, অথবা পাইপে যদি কোনো কারণে ইয়ার ঢুকে যায়, ঠিক আছে, তাহলে ইয়ারটাকে বের করে দেওয়ার জন্য কি করা হয়, ভ্যালভ গুলো ইউজ করা হয়। তাহলে ভ্যালভ ইউজ করা হয় কেন? পাইপের ফ্লোকে রেগুলার করার জন্য, রেগুলেট করার জন্য, অর্থাৎ কন্ট্রোল করার জন্য, প্রেসারকে কন্ট্রোল করার জন্য, আর ইয়ারকে বাইর করে দেওয়ার জন্য, এই হইতেছে আমার ভ্যালভের কাজ। তারপর দেখবো আমরা কি কি ফ্যাক্টর গুলা কনসিডার করতে হবে ভ্যালভের জন্য, কি কি পরিমাণ ক্যাপাসিটি আছে পানিতে, হ্যাঁ ফ্লোতে, তারপর হচ্ছে হেড লস এবং পানির ফ্লোটা কেমন, তারপর হচ্ছে কস্ট কেমন, ঠিক আছে, তারপর হচ্ছে অ্যাভেলেবিলিটি কেমন, মানে কোন জায়গায় ভ্যালভটা দিলে সবচেয়ে বেশি ভালো হয়, তারপর হচ্ছে অপারেশন পারপাস, এগুলো জানতে হবে আমাকে ভ্যালভ বসানোর সময়, ঠিক আছে? আমি হুট করে একটা জায়গায় ভ্যালভ বসাতে পারবো না, এই জিনিসগুলো মাথায় রেখে ভ্যালভ বসাতে হবে। এখানে আমি কিছু ভ্যালভ দেখলাম, এই ভ্যালভটা এটা ভ্যালভকে বলা হচ্ছে শাট অফ ভ্যালভ, এটা হইতেছে আপনার এই 150 অথবা 370 মিটার পর পর স্পেসিং করে বসাইতে হবে যদি এটা ইউজ করি, হ্যাঁ। এটা বেসিক্যালি কি করে, এটা হইতেছে আপনার গ্র্যাভিটি ভ্যালভ অথবা বাটারফ্লাই ভ্যালভ, সরি এটা গেট ভ্যালভ অথবা বাটারফ্লাই ভ্যালভ হিসাবে কাজ করে, ঠিক আছে? যখন কোনো জায়গায় আমি সাপোজ একটা গ্যাসের লাইন নিয়ে গেলাম, সেক্ষেত্রে আমি কি এই আইসোলেটেড বা শাট অফ ভ্যালভটা ইউজ করতে পারি। তারপর আরেক ধরনের ভ্যালভ দেখবো, সেটাকে বলা হচ্ছে কি বাটারফ্লাই ভ্যালভ, গেট ভ্যালভ। তাহলে এই গেট ভ্যালভটা কিরকম, আমি এই গেটটা খুলে দিলাম, সরি এই গেটটা এখন বন্ধ আছে খেয়াল করেন, তাহলে পানি ফ্লো হচ্ছে না, গেটটাকে আমি খুলে দিলাম, এখানে ইয়া করার রোটেট করে তখন পানিটা ইজিলি ফ্লো হচ্ছে। আর বাটারফ্লাই ভ্যালভটা দেখতে অনেকটা এরকম হয়, হ্যাঁ, যে এটা এরকম বাটারফ্লাইয়ের মতো কোলা বাঁধা করতে পারে, এই জন্য এটাকে কি বলা হচ্ছে, বাটারফ্লাই ভ্যালভ। এখন আমি যেটা দেখবো সেটা হচ্ছে চেক ভ্যালভটা কি। চেক ভ্যালভটা হচ্ছে আমি ফ্লোটাকে মানে কন্ট্রোল করবো আর কি। তো এইটা করার জন্য আমার এই জায়গায় কি এই ভ্যালভটা আছে, এটা খোলা বাঁধা করা হয় এভাবে, উপর দিয়ে একটা কি আছে ডিভাইস আছে, এটা ঘুরানোর ফলে এটা কি খোলা বাঁধা হবে। দেখেন এখানে অয়েল লেখা আছে, সো অয়েলের ক্ষেত্রে এই ভ্যালভটা বেসিক্যালি ইউজ করা হচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে সেন্ট্রিফিউজাল পাম্পের জন্য আমার ব্যাক ফ্লো যেন না হয়, যেন আমি এখানে পাম্পের মাধ্যমে পানিটা পাঠাচ্ছি, ওই পানিটা যেন আবার ব্যাকে না আসে, সেক্ষেত্রে চেক ভ্যালভটাই কাজ করে, এই লাইনটা লেখা হলো এখানে। তাহলে আমরা অলরেডি 3 প্রকার ভ্যালভের কাহিনী শুনলাম। এখন দেখবো অ্যালটিটিউড ভ্যালভ কি। অ্যালটিটিউড ভ্যালভটা অনেকটা দেখতে এরকম, যে দুইটা ভ্যালভ একসাথে লাগানো, ঠিক আছে? এখানে বলা হইতেছে কি to automatically control the flow into and out of an elevated storage tank or sand pipe
to maintain desired water level elevation, including double acting sequence valve, single acting type or differential altitude level। অর্থাৎ কোনো কারণে কোনো একটা রিজার্ভারে, ঠিক আছে, আমি পানি পাঠালাম, ওই পানিটাকে নামানোর সময় অর্থাৎ পানিটাকে উঠানোর সময় আমার এই অ্যালটিটিউড ভ্যালভ গুলা ইউজ করা হয়, ঠিক আছে, পানিটাকে ধরে রাখার জন্য। আর লাস্টলি একটা ফিগার দেখবো, যেটা হচ্ছে এয়ার রিলিজ ভ্যালভ। আচ্ছা, পাইপের মধ্যে যদি কোনো কারণে বাতাস থাকে সেক্ষেত্রে কিন্তু পানির ফ্লোটা ব্যাঘাত ঘটে, হ্যাঁ, প্রেসারটা ঠিক মতো কাজ করবে না পানি। ওই ওই এয়ারটাকে বের করে দেওয়ার জন্য আমাকে কি করতে হয়, এয়ার রিলিজ ভ্যাকিউম ভ্যালভ ইউজ করতে হয়, হ্যাঁ, যেন প্রেসারটা ঠিক মতো থাকে পানির মধ্যে। আমরা দুই ধরনের ফিগার দেখবো, সেটা হচ্ছে এখানে দেখেন আমার পানির ট্যাঙ্কটা এই জায়গায়, তো পানিটা আসবে আসবে আসবে, আমরা জানি পানি হাইটের সাথে কি নিচে চাপ বেড়ে যায়। তো আমি পানির পাইপ লাইনটা নিচ দিয়ে নিয়ে গেলাম। সো আমি যদি এখানে কোনো কিছু ভ্যালভ না দেই, এমন প্রেসার আসবে এখানে যে পাইপ ফেটে কোথায় আমেরিকা চলে যাবে, এই টাইপের হবে আর কি। তাহলে আমাকে এই পাইপটাকে কি করতে হবে, পাইপের মধ্যে প্রেসার কমাতে হলে এখানে প্রেসার রিডিউসিং ভ্যালভ ইউজ করতে হবে। আমরা দুই ধরনের ভ্যালভ দেখবো, একটা হচ্ছে প্রেসার রিডিউসিং আর একটা হচ্ছে প্রেসার সাস্টেনিং। সো প্রেসারটাকে রিডিউস করে দিবে এখানে, হ্যাঁ। সো যে প্রেসারটা আসবে পানির, এই প্রেসারটাকে আস্তে আস্তে রিডিউস করে পানিটাকে কি লোয়ার এরিয়াতে পাঠানো যাবে। সো বেসিক্যালি দেখেন, যদি আমি এইটার যদি ইউজ না করি, পানিটা আমার এই হাই লেভেল থেকে আইসা এই জায়গায় থেমে যাবে। যদি আমি এটা ইউজ করি, পানিটা এই জায়গায় এসে কি প্রেসারটাকে আমি এই যে দেখেন কি করতে পারতেছি, প্রেসারটাকে আমি মানে কন্ট্রোল করতে পারতেছি। তো কন্ট্রোলের মাধ্যমে আস্তে আস্তে কি প্রেসারটাকে লোয়ার করে আমি পানিটাকে ডিজায়ার জায়গায় পৌঁছায় দিতে পারি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে প্রেসার গ্রেডিং একটা কার্ভ আর কি, যে এভাবে করে আমি প্রেসারটাকে কি কন্ট্রোল করতে পারি প্রেসার রিডিউসিং ভ্যালভ ইউজ করে। তাহলে আমার কি হবে, পানিটাকে আমি ইচ্ছা মতো যে কোনো সময় লোয়ার সার্ভিস এরিয়াতে পাঠাতে পারবো। পাইপের মধ্যে কি হবে না, কোনো রকমের এক্সট্রা প্রেসার হবে না অতিরিক্ত পানির কারণে বা পানির চাপের কারণে। এটা হচ্ছে প্রেসার রিডিউসিং ভ্যালভ। লাস্টে যেটা দেখবো সেটা হচ্ছে প্রেসার সাস্টেনিং ভ্যালভ। প্রেসার সাস্টেনিং ভ্যালভটা হচ্ছে প্রেসারটাকে সাস্টেন করবে, সাস্টেন মানে সহ্য করবে। আগেরটা হচ্ছে প্রেসারটা রিডিউস করে দিবে, এটা কি প্রেসারকে রিডিউস করবে না, বরং প্রেসারকে সাস্টেন করে রাখবে। মানে তুমি আসো, আমাকে চালার বস্তা 2টা দাও, 3টা দাও, 4টা দাও, আমি ধরেই রাখবো, আমি ছাড়বো না। তো এটাকে বলা হচ্ছে কি প্রেসার সাস্টেনিং ভ্যালভ। প্রেসারটাকে ধরে রাখবে আর আস্তে আস্তে করে তারপর কি পানিটা ধরে রেখে পানিটাকে ছাড়বে, সেটাকে হচ্ছে কি প্রেসার সাস্টেনিং ভ্যালভের কাজ। তো যদি এটা ইউজ না করি সেক্ষেত্রে কি হবে, পানিটা সোজা এসে এই জায়গায় এসে থামতে যাবে, ঠিক আছে, তার পানিটা এই জায়গায় এসে পৌঁছাবে না। যদি আমি এটা ইউজ করি, যে দেখেন অটোমেটিকলি প্রেসারটাকে সাস্টেন করে আস্তে আস্তে পানিটাকে কি পাঠানো হবে, হ্যাঁ। সেক্ষেত্রে আমার লোয়ার এরিয়াতে কি যথেষ্ট পরিমাণ পানি পাবে। এই কার্ভটাই হচ্ছে এই জিনিসটা বুঝাইতেছে যে এটা ইউজ করলে কেমন হবে আর ইউজ না করলে কেমন হবে। তো আমাকে মোটামুটি এই জিনিসগুলো জানতে হবে লেকচার 5-এ। যে নেক্সট যেটা থাকবে লেকচার 6, সেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন সিস্টেম নিয়ে আর কি। আমার আজকে কালেকশন সিস্টেমে আমরা ইনটেক দেখেছি, ডিফারেন্ট টাইপস অফ ইনটেক, ডিজাইন ক্রাইটেরিয়া দেখেছি, পাইপ ডিফারেন্ট টাইপস অফ পাইপ দেখেছি, পাইপের ডিজাইন কনসিডারেশন গুলো দেখেছি, কি কোন ধরনের ভ্যালভ ইউজ করা হয় এগুলো দেখেছি। সো ওয়াটার কালেকশন ট্রান্সপোর্টেশন সিস্টেমে এই জিনিসগুলাই থাকবে। এই জিনিসগুলো ভালো করে আয়ত্ত করে নিবেন, কোনো সমস্যা থাকলে এটা ক্লাসে আমরা ডিসকাশন করব, এই আর কি। সো ক্লাসে কথা হবে বাকিটুকু, আর লেকচার 6 নিয়ে আমি আগামী ক্লাসে কি লেকচার 6টাও কভার করে দেব, ঠিক আছে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।